উফ, আর পাচ্ছি না, ব্যথা লাগছে তো রাজ। রাজ ঠাস করে চড় বসিয়ে দেয় অধরার গালে। চড়টা এতই জোরে ছিল, অধরা ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। রাজ অধরাকে দেওয়ালের সাথে চেপে ধরে আছে। অধরা ছটফট করছে নিজেকে ছাড়ানোর জন্য আর বলছে, প্লিজ ছেড়ে দাও বলছি। কি করছো এসব? তোমার পায়ে পড়ছে, আমার সর্বনাশ করো না, প্লিজ ছাড়ো। কি চাও তুমি আমার কাছে? আমার সতীত্ব হরণ করো না। অধরা রাজের সাথে পেরে উঠছে না। রাজ জোর করে অধরার শাড়ির আঁচল টেনে হিচড়ে ছিঁড়ে ফেলছে। বাবা, মা, কোথায় তোমরা? বাঁচাও আমাকে, এই কালপিটটা আমার সাথে অসভ্যতামি করছে। অধরা চিৎকারে ড্রয়িং রুম থেকে সবাই অধরার ঘরের দরজায় এসে দাঁড়ায়। অধরা রাজের পায়ে পড়ছে, তবুও রাজ ছাড়ছে না। রাজ যখন বুঝতে পারলো দরজার সামনে সবাই এসে গেছে, তখন রাজ অধরাকে ছেড়ে দিয়ে বলল, তুমি যদি এখন সবাইকে বলো যে আমি তোমার কোনো ক্ষতি করিনি, শুধু তোমার শাড়ির আঁচল আর জামাটা একটু ছিঁড়েছি, তা কেউ বিলিভ করবে না। কথাটা বলে মুচকি হেসে রাজ ঘরের দরজা খুলে দেয়। দরজা খুলতেই অধরাকে অর্ধনগ্ন অবস্থায় দেখে রাজের বাবা ঠাস করে রাজের গালে চড় বসিয়ে দিয়ে বলল। এজন্যই তোকে পড়ালেখা শিখিয়েছি। অধরা দরজা লাগিয়ে কাঁদতে থাকে। রাজ তার স্বপ্নগুলো নষ্ট করে দিল। তার মৃত্যু ছাড়া এখন কোনো রাস্তা নেই। কেন এমন করলো? সদ্য কাজলগুলো অধরার চোখের ভ্রু ছেড়ে গাল ছুঁয়ে যাচ্ছে। নতুন কালো পাড়ের নীল শাড়িটা আর আগের মতো নেই। নীল রঙা গাছের চুড়িগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। অধরার স্বপ্নগুলোর মতো এক নিমিষে। মাথার সিল্কি করা চুলগুলো তার আগের মতো নেই। জীবনটা যেন এক কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সবাই চুপচাপ বসে আছে, কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। মনে হচ্ছে ঝড় থেমে গেলে যে শান্ত অবস্থা বিরাজ করে, সেরকম সবকিছু স্থবির হয়ে আছে। কেউ ভাবতেও পারেনি ঘুণাক্ষরেও মেয়ে দেখতে এসে রাজ এমনটা করবে। রাজের বাবা আর অধরার বাবা ছোটকাল থেকেই বন্ধু, আর তাই রাজ আর অধরার বিয়ের জন্যই আজ কথা হচ্ছিল। এক পর্যায়ে ছেলে মেয়ে আলাদাভাবে কথা বলার জন্য যখন রুমে পাঠানো হয়, তখনই রাজ বিশ্রী ঘটনাটার জন্ম দেয়। অধরার বাবার মরে যেতে ইচ্ছে করছে। সে এই মুখ দেখাবে কিভাবে সমাজে? রাজের বাবা এসে অধরার বাবাকে বলল, বন্ধু, আমাকে ক্ষমা করে দে। তোর কাছে ক্ষমা চাবার কোনো উপায়ন তো নেই? বন্ধু, আমি কি করব? আমার মরা ছাড়া কোনো উপায় নেই। এ মুখ সমাজে দেখাবো কি করে? কাল যখন রাস্তা দিয়ে যাব, তখন লোকে বলবে, ওই দেখ, ধর্ষিতার বাবা যাচ্ছে। এই বলে অধরার বাবা কেঁদে দিল। রাজের বাবা অধরার বাবাকে জড়িয়ে ধরে বলল, বন্ধু, কান্না করিস না। আজ এই মুহূর্তে রাজ আর অধর আমার বিয়ে হবে। অধরা এই কথা শুনে বলল, কি বলছেন এসব? আমি কি আপনাদের হাতের পুতুল? যা ইচ্ছা তাই করবেন? মন চাইলে খেলবেন না, মন চাইলে ছুঁড়ে ফেলে দিবেন? শোনেন, দরকার হলে গলায় দড়ি দিব, তবুও ওই দুশ্চরিত্রটাকে বিয়ে করব না। বাবা, তুমি না করে দাও ওনাকে, আর বাড়ি থেকে বের হয়ে যেতে বলো। মারে চুপ কর। তুই কি তোর বাবার মরা মুখ দেখতে চাস? মারে, তোর কাছে জীবনে কিছু চাইনি। আজ বাবা হয়ে আমার সম্মান তোর কাছে ভিক্ষা চাইছি। পারবি আমার সম্মান রক্ষা করতে? বিয়েটা তুই করে নে। বাবা, তুমি অমন করে বলো না, আমি বিয়ে করব, আয়োজন করো। এদিকে সন্ধ্যায় রাজ আর অধরার বিয়ে হয়ে যায়। অধরা বাসর ঘরে ঢোকার সময় বিষ খেয়ে নিছে। সে চায় না রাজ নামক ধর্ষকটার সাথে সংসার করতে। অধরার খুব করে কান্না পাচ্ছে। একটা সময় সে রাজকে খুব ভালোবাসতো, কিন্তু যেদিন তার বোন সুইসাইড করলো, আর সুইসাইড করার পর যখন তার বোনের ডায়েরি পড়ে জানতে পারলো সুইসাইডের কারণটা ছিল রাজ, এখনও সেদিনের কথা মনে হলে রাজকে খুন করতে ইচ্ছে করে, কিন্তু সেদিন কাউকে কিছুই বলতে পারে নাই। আর এখন নিজের বোনের হত্যাকারীকেই বিয়ে করতে হলো। এসব ভাবতে ভাবতে চোখ থেকে টুপটাপ বৃষ্টির মতো জল গড়িয়ে পড়তে লাগলো। বাসর রাত সবার স্বপ্নের হলেও অধরার কাছে বাসর রাতটা জীবনের কাল রাত মনে হচ্ছে। বাসর ঘরটা তার কাছে নরক মনে হচ্ছে। তার সব স্বপ্নগুলো আজ ফ্যাকাশে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ দরজায় কড়া নড়ল। অধরা তাকিয়ে দেখে রাজ রুমের দরজা লাগিয়ে এদিকে আসছে, কিন্তু এখনো বেশ কাজ করছে না কেন? রাজ যদি সত্যি স্বামিত্ব ফলায়, না, ওর মতো একটা দুশ্চরিত্রের সাথে ঘর করা যায় না। এদিকে রাজ অধরার কাছে এসে ঘুমটা সরাতেই জয়া বালিশের নিচ থেকে টান দিয়ে ছুরি বের করে রাজের গলায় ধরল। এই জয়া, কি করছো? গলা কেটে যাবে তো। বুঝতে পারছেন? এখন যদি নড়াচড়া করেন তাহলে একদম গলায় চালিয়ে দিব। এতদিন জয়ার কোমল স্বভাবটাই দেখেছেন, এখন থেকে ভয়ঙ্কর রূপটাও দেখবেন। শোনেন, যদি আমার সাথে কিছু করতে আসেন না, তাহলে আপনাকে নরকে পাঠিয়ে দিব। আপনি কি ভেবেছেন আপনি বিয়ে করলেই আমাকে পেয়ে যাবেন? না, আমার দেহে প্রাণ থাকতে আপনি আমাকে পাবেন না। যা কি বলছে এসব? আল্লাহ তাআলা পবিত্র কালামকে সাক্ষী রেখে আমরা বিয়ে করেছি,
আর বিয়ে একটি পবিত্র বন্ধন, যে বন্ধন শত্রুকেও ভালোবাসতে শেখায়। আর তুমি তো আমাকে ভালোবাসতে। ভালোবাসা? ভালোবাসা আপনার মুখে শোভা পায় না। কি করেছিল আমার বোন আপনাকে জানেন? আপু আপনাকে কতখানি ভালোবাসতো, আর আপনি আমাকে আর আপুকে দুজনকেই নিয়ে নোংরা খেলায় মেতেছিলেন। আমি আপনাকে ঘৃণা করি মিস্টার রাস। আপনি আর যাই করেন কাউকে ভালোবাসতে পারেন না। জয়া প্লিজ বিশ্বাস করো, অদিতি আমাকে ভালোবাসতো, কিন্তু আমি তোমাকে ভালোবাসতাম। তুমি ভুল বুঝবে কারণে তোমাকে ওর কথা কিচ্ছু বলিনি, কিন্তু সে যে এমন কাজ করবে না বুঝতে পারিনি। বাহ, ভালো তো। তাই বলে আমার আপুটাকে সুইসাইড করতে বাধ্য করলেন? প্লিজ, আজ আমাদের বাসরাত, আজকে আপাতত আমার কথা বিশ্বাস করো তুমি। এতে চলো, আজ দুজনের জীবনে একটা মর্যাদাপূর্ণ রাত, এজন্য দুরাকাত নফল নামাজ পড়ে নি। আপনাকে আমি এই জীবনের স্বামী হিসাবে মানতে পারবো না। আর আপনার মন চাই আপনি নামাজ পড়ে নেন। আর শোনেন, আপনি যদি স্বামীর অধিকার নিতে আসেন তাহলে নিজেকে শেষ করে দিব। জয়া মনে মনে ভাবছে। বিষ এখনো কাজ করছে না কেন? তিন্নি কি বিষ দিল তাহলে? কাল বাসায় যেয়ে নেই, তারপর দেখব নকল বিষ দেওয়ার পরিণাম। রাজ জয়াকে আর কিছু বলল না। জয়ার পাশ থেকে বালিশ নেওয়ার সময় বলল, জানো জয়া, আমি তোমাকেই ভালোবাসি। আমি জানি আমি তোমার কাছে ঘৃণার পাত্র ছাড়া আর কেউ নয়। তোমাকে এভাবে বিয়ে করা ছাড়া আমার কোনো পথ খোলা ছিল না। যদি পারো দিনের ঘটনার জন্য ক্ষমা করে দিও। আর একটা অনুরোধ, স্বামী হিসেবে নয়, শত্রু হিসেবে নিও। আমাদের জন্য যেন আমাদের পরিবারের কেউ কষ্ট না পায়, তারা যেন বুঝতে না পারে কোনো কিছু। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, তুমি যেটা বিষ ভেবে খেয়েছো সেটা বিষ ছিল না, আমি বিষের বোতল পাল্টে দিয়েছিলাম। আপনাকে তো আমি, আপনার জন্য কি আমি মরতেও পারবো না? না, পারবে না, কারণ আমার জীবনটাই যে তুমি। আমার প্রতিটা শ্বাস প্রশ্বাস জুড়ে শুধু তুমিই রয়েছো। জয়া কিছু বলছে না। আজকে রাতটা নিয়ে তার কত স্বপ্ন ছিল, আর প্রতিটা স্বপ্ন রাজকে ঘিরেই ছিল। কিন্তু রাজ তার ভালোবাসার সাথে বেইমানি করেছে। যে বোন মায়ের মতো আগলে রাখতো, সে বোনকে হারিয়েছে রাজ নামক নরপশুর জন্য। আর যাই হোক, এমন মানুষের সাথে সংসার করা যায় না। এদিকে পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে দেখে জয়া রুমে নেই। রাজ তাড়াহুড়ো করে বিছানা গুছিয়ে নেয়। কিছুক্ষণ পর রাজের ভাবি আসে। কি গো দেব সাহেব, বিড়াল কেমন মারলে? ভাবি তুমিও না? হ্যাঁ, তলে তলে এত কিছু আমি বলেই দোষ। বিয়ে করার জন্য এত কিছু করলে, আর বিড়াল মারার কথা শুনে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতেও জানো না। যাও, ফ্রেশ হয়ে খেতে আসো। রাজ শাওয়ার নেওয়ার জন্য বাথরুমে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। রাজ ভেতরে ঢুকতেই শক খায়। জয়া শাওয়ার নিয়ে শরীরে টাওয়াল পেঁচাচ্ছে। জয়া রাজকে দেখে চিৎকার দিয়ে ওঠে। জয়া খেয়াল করেনি সে তার টাওয়াল গায়ের সাথে ঠিকভাবে জড়াতে পারেনি। তার আগেই রাজ ভেতরে এসে যায়। জয়া আবার যখন চিৎকার দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে জয়ার টাওয়াল খুলে যায়। রাজ জয়াকে জড়িয়ে ধরে মুখটা চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, ওগো, টাইলটা তো জড়াতেই পারো না, কিন্তু বাথরুমের দরজাটা তো লাগাতে পারো। এটা তোমার বাসা না, এখানে ভাইয়া আছে, বাবা আছে, যদি অন্য কেউ এসে যেত। জয়া নিজেকে রাজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করছে। রাজ এক হাতে বাথরুমের দরজাটা লাগিয়ে দেয়। বাহির থেকে রাজের ভাবি বাথরুমের দরজা নক করে বলে, জয়া, চিৎকার দিলি কেন? ভেতরে কি হয়েছে? জয়া নিজেকে রাজের কাছ থেকে ছাড়িয়ে নিজের দিকে তাকিয়ে দেখে টাওয়াল নিচে পড়ে আছে, শরীরে কোনো কাপড় নেই। জয়া নিজের হাতে তার চোখ দুটি ধরে ফেলে। রাজ ফ্লোর থেকে টাওয়ালটা তুলে জয়ার শরীরে পেঁচিয়ে দিয়ে বাথরুম থেকে বের হতেই, কি গো দাবুরজি, রাতে মন ভরেনি, এখন বাথরুমে সব চলছে? এই জন্যই তো বলি, ভেতরে চিৎকার শুনি একজনের, বাহির হয় আর একজন। বাড়িতে ভূত প্রেত হয়, ভয় করলো নাকি? ভাবি তুমিও না বেশি বলছো কিন্তু। হ হ, যত দোষ নন্দ ঘোষ। এমন সময় জয়া বাথরুম থেকে বেরোতেই ভাবি বলল, কি গো, একদিনের মধ্যে এত ভালোবাসা? বাথরুমে একা আসা যায় না, এটাই ভালোবাসা। জয়া কিছু বলছে না। লজ্জায় তার মুখটা গোধূলি লগ্নে সূর্য যে রূপ ধারণ করে সেই রূপ ধারণ করেছে। রাজ পলক্ষীন নয়নে তাকিয়ে আছে। রাতের জয়া আর এখনকার জয়ার মাঝে আকাশ পাতাল ব্যবধান। জয়া ভাবিকে কিছু না বলে রুমে চলে গেল। রাজ কিছুক্ষণ পর রুমে গিয়ে দেখে জয়া শাড়ি না লুঙ্গি পরে আছে। রাজ হাসবে না কাঁদবে কিছু বুঝতে পারছে না। জয়া বারবার শাড়ির কুচি দেওয়ার চেষ্টা করতেই পারছে না। রাজ দূরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। জয়া খেয়াল করেনি রাজ রুমে আসছে। এখন রীতিমতো জয়া রাগ হচ্ছে। শাড়িটাও সে পরতে পারে না, এভাবে নিচে কিভাবে যাবে? হঠাৎ জয়া খেয়াল করলো কে যেন তার শাড়ির কুচি দিচ্ছে।
কিছু বুঝে ওঠার আগে রাজ শাড়ি কুচি করে গুছে দেয়। তখন হাতটা অনিচ্ছে সত্ত্বেও জয়ার স্পর্শকাতর জায়গায় লাগে। জয়ার শরীরটা কেমন যেন শিউরে ওঠে, মনে হয় সারা শরীরে বিদ্যুৎ হয়ে যাচ্ছে। জয়া রাজের গালে চড় বসিয়ে দেয়। রাজ অবাক হয়ে জয়ার দিকে তাকিয়ে থাকে। কি এভাবে তাকিয়ে কি দেখছিস? তোর কি করে সাহস হয় রুমে না বলে প্রবেশ করার, তার উপর আমাকে শাড়ি পরাতে গিয়ে ওনার হাত দেওয়ার? তোর কি মনে হয় তোর এসবে আমার মন গলে যাবে? মনে রাখিস, আমি পৃথিবীতে যদি কাউকে ঘৃণা করি তাহলে সেটা তুই। জয়া, তুমি যতই অবহেলা করো না কেন, আমি তোমাকে ভালোবাসবই। তোমার মন ঠিকই জয় করে নিব। একটা খুনি আমার মন জয় করে নিবে, যার কারণে আমার মতো মেয়ে বড় বোন আত্মহত্যা করেছে? কি দোষ করেছিল আমার বোন? কি দোষ করেছিলাম আমি? ভালোই তো বাসতাম তোমাকে, নিজের সবটা দিয়ে ভালোবেসেছি। তার প্রতিদান স্বরূপ নিজের কলিজার টুকরো বোনকে হারিয়েছি। আমি তোকে ঘৃণা করি, তোর মুখটাও দেখতে ইচ্ছা হয় না আমার। রাজ আর জয়ার তর্কাতর্কির সময় রাজের ভাবি রুমে এসে পড়ে। কি গো, তোমরা এভাবে থাকবে? নিচে খেতে আসো, রোমান্স করার অনেক সময় পাবে। সকালের নাস্তা করে রাজ জরুরি কাজে অফিসে চলে যায়। অফিস থেকে আসার সময় জ্যামে যখন আটকে পড়ে, হঠাৎ খেয়াল করে দেখতে পায় একটা 9-10 বছরের মেয়ে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ির কাজ নামিয়ে দিতেই মেয়েটা বলল, স্যার, একদম তাজা বেলে ফুলের মালা ম্যাডামের জন্য নিয়ে যান, ম্যাডাম অনেক খুশি হবে। রাজ মেয়েটার কাছ থেকে একটা ফুলের মালা নিয়ে 1000 টাকার একটা নোট পাঠিয়ে দিল। স্যার, সারাদিন 500 টাকার ফুলও বিক্রি করতে পারি না, এত টাকা কিভাবে বাহান্তি দিব? তোমাকে 1000 টাকাই দিয়েছি, রেখে দাও। আর দোয়া করো তোমার ম্যাডাম যেন খুশি হয়। রাজ ফুলের মালাটা ড্রেসিং টেবিলের উপরে রাখতেই দেখতে পেল জয়া ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। জয়া, তুমি এটা করতে পারলে? আমার কথা একবারও তোমার মনে পড়লো না? জয়া জারিফের কথা শুনে ফুপিয়ে কান্না করে দিল। কি হলো, কাঁদছো কেন? জারিফ, বিশ্বাস করো আমি ইচ্ছা করে বিয়েটা করিনি। রাজ আমাকে দেখতে গিয়ে অসভ্যতামি করেছে। তুমি যেইভাবেই হোক আমাকে নিয়ে যাও, আমি এই নরকে থাকতে পারবো না। জয়া, তুমি চিন্তা করো না, আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। আগামী মাসে আমি দেশে আসি, আর তুমি পারলে রাজকে ডিভোর্স দিয়ে দাও, পরে কোনো ঝামেলা হবে না। ওকে মাই সুইট হার্ট, তুমি চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি পারি রাজকে ডিভোর্স দিয়ে দিব। আর একটা কথা, আমি তোমার আমানত খেয়ানত করিনি, রাজকে আমি স্বামীর অধিকার দেইনি, আর কোনোদিন দিবও না। জয়া ফোন কেটে দিয়ে পিছনে তাকাতেই দেখে রাজ দাঁড়িয়ে আছে। জয়া রাজকে কিছু না বলে রুমে চলে গেল। জয়া ড্রেসিং টেবিলের সামনে বসে যখন চুল আঁচড়াচ্ছে, এমন সময় রাজ বলল, জয়া, তোমার খোপাতে বেলি ফুলের মালাটা খুব সুন্দর লাগবে, একটু পরবে মালাটা? জয়া মালাটা হাতে নিয়ে বলল, তাই বুঝি? খুব সুন্দর লাগবে তাই না? আচ্ছা তুই কি করে ভাবলি তোর দেওয়া ফুল আমি খোপায় চড়াবো? কথাটা বলে মালাটা পা দিয়ে পিষে ফেলল। রাজ কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। রাত্রিবেলা রাজ ফ্লোরে শুয়ে আছে। জয়া রাজকে শুনিয়ে শুনিয়ে জারিফের সাথে কথা বলছে। কথার বলার এক পর্যায়ে জারিফ বলল, বেবি, একটা পাপ্পি দাও না। ইস, আমার শরম করে, তুমি পাপ্পি দাও। জয়ার প্রতিটা কথা যেন রাজের বুকে তীরের মতো এসে বিচ্ছে। জ্যৈষ্ঠের আকাশটা যেন আষাঢ়ে দখল করে নিয়েছে। এই বুঝি মুষলধারে বৃষ্টি নামবে। জয়ার কথাগুলো রাজ সহ্য করতে পারছে না, তাই জয়াকে বলল, আমার বাড়িতে অন্য পুরুষের সাথে কথা বলা চলবে না। আর মনে রেখো, তুমি আমার স্ত্রী, তুমি মানো বা না মানো সেটা তোমার বিষয়। কিসের স্ত্রী? জোর করে বিয়ে করলে স্ত্রী হওয়া যায়? 3 বার কবুল বললেই কি শরীর ভোগ করো লাইসেন্স পাওয়া যায়? শোন, আমি ডিভোর্স চাই। তুই যদি সত্যি আমাকে ভালোবাসিস, সে ভালোবাসার কসম তুই আমাকে ডিভোর্স দিবি। জয়া, এসব কি বলছো তুমি? ডিভোর্স? হ্যাঁ ডিভোর্স। সামনের মাসে জারিফ আসবে, জারিফ এসেই আমাকে বিয়ে করবে। রাজ কি বলবে তার ভাষা খুঁজে পাচ্ছে না। যে জয়া তাকে কলিজা ছাড়া ডাকতো না, সে তার কাছে ডিভোর্স চাচ্ছে। সময় মানুষকে কতভাবেই না পরিবর্তন করে দেয়। এদিকে দেখতে দেখতে প্রায় মাস চলে যায়। এখন রাজ আর জয়া নতুন অফিসের জন্য ঢাকায় থাকে। দুজন একসাথে থাকলেও এতদিনে রাজ জয়াকে একটা দিনের জন্যও কাছে পায়নি। প্রতিদিনের জন্য রাজ অফিস থেকে আসার সময় কিছু না কিছু জয়ার জন্য ঠিকই নিয়ে আসবে। জয়া এ নিয়ে রাজকে নানাভাবে অপমান করবে, কিন্তু রাজের কোনো অভিযোগ নেই জয়ার প্রতি, কারণ রাজ জয়াকে ভালোবাসে। প্রতিদিনের মতো আজও রাজ অফিসে চলে যায়। রাজ অফিসে চলে যাওয়ার সাথে সাথেই জয়ার নাম্বারে একটা মেসেজ আসে। দরজাটা খোলো তো। জয়া দরজা খুলতেই চমকে গেল। জারিফ তুমি? কেমন দিলাম সারপ্রাইজ? আমি বিশ্বাসই করতে পারছি না আমার জারিফ দেশে এসেছে। দুজনের চোখে আনন্দ অশ্রু। জয়া আর জারিফের এই প্রথম সামনাসামনি দেখা হলো।
জারিফ জয়ার কাছে রাজের বিষয়ে সবকিছু শুনে বলল। তুমি চিন্তা করো না, আমরা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। তুমি শুধু রাজের থেকে ডিভোর্সটা নাও, আর আজ আমি আসি। জারিফ চলে যাওয়ার কিছুক্ষণ পর রাজ বাসায় প্রবেশ করেই বুঝতে পারছে জয়া আজ ভীষণ খুশি। কিন্তু কেন? রাত্রে জয়া জারিফের সাথে বিয়ে নিয়ে কথা বলছে, তখন রাজ বুঝতে পারলো জারিফ দেশে এসেছে। জারিফের আসার কথা শুনে রাজের বুকের ভেতরটা কেমন যেন করছে, মনে হচ্ছে প্রিয় বস্তুটা হারিয়ে ফেলতে যাচ্ছে। এদিকে জয়া জারিফের সাথে কথা শেষ করেই রাজকে বলল। রাজ, কালকেই আমি ডিভোর্স চাই। সরি, আমি কি তোমাকে ডিভোর্স দিতে পারবো না, তবে একটা শর্তে ডিভোর্স দিতে পারি। কি সত্য বলো? আগামী 7 দিন তুমি আমার স্ত্রীর মতো হয়ে থাকবে, যা বলবো তাই করবে। ভয় পেও না, স্বামীর অধিকার চাইবো না, আর কোনোদিন তোমার সামনে মুখ নিয়ে দাঁড়াবো না। আর হ্যাঁ, আজ অফিস থেকে আসার সময় ডিভোর্স লেটার নিয়ে এসেছি, 7 দিন পর সই করে দেব। এখন বলো, তুমি শর্তে রাজি কিনা? আচ্ছা, আমি তোমার সত্যের আছি। তাহলে কাল সকাল থেকে 7 দিন শুরু। আচ্ছা, তবে আবারও বলে দিচ্ছি, স্বামীর অধিকার তুমি কখনো পাবে না আমার থেকে। রাজ মুচকি হেসে বলল। চিন্তা করো না, ওসব কিছু করবো না, এখন ঘুমিয়ে যাও। ফজরের আজানের সময় রাজ জয়াকে ডেকে দিতেই জয়া বলল। আমি নামাজ পড়বো না, আমাকে ঘুমাতে দাও। কেন শুধু শুধু বিরক্ত করো? জয়া, ভুলে যেও না, এই 7 দিন আমার কথা মতো চলবে। যাও, অজু করে আসো। রাজ জয়াকে উজু করতে পাঠিয়ে দিয়ে নিজে উজু করে নামাজ পড়ে নিল। সকালে জয়া যখন রান্না করছে তখন রাজ জয়ার সাথে থেকে হেল্প করে। অনিচ্ছা সত্ত্বেও জয়া এসব সহ্য করে যায় আর মনে মনে ভাবে। 7 দিনই তো। এদিকে প্রতিদিনের মতো রাজ আজকে অফিস থেকে আসার সময় বিলি ফুলের মালা নিয়ে এসে রিস হাতে জয়ার খবর পরিয়ে দেয়। জয়া না করতে পারে না। রাতে জয়া আর রাজ ডিনার করতে বসেছে। রাজ খেয়াল করলো জয়া খাচ্ছে না। এই, তুমি খাচ্ছ না কেন? হাত কেটে গেছে দুপুরে ফল কাটতে গিয়ে। ও আচ্ছা, তাই বুঝি। আচ্ছা, হ্যাঁ করো। না, আমি খেতে পারবো, আপনার খাইয়ে দিতে হবে না। এই 7 দিন কোনো কৈফিয়ত শুনতে চাই না, হ্যাঁ করো। জয়া রাজের দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে আর খাবার খাচ্ছে। 3 দিন খুব ভালো কাটলো। তৃতীয় দিন রাজ অফিসে এমন সময় বৃষ্টি নামলো। জয়া ছোটবেলা থেকে বৃষ্টি পাগল। বৃষ্টি শুরু হলেই জয়া ছাদে গিয়ে ভিজতে লাগে। প্রায় ঘন্টাখানেক ভিজার পর রুমে এসে কাপড় চেঞ্জ করতেই কাঁপুনি দিয়ে জ্বর এসে যায়। রাজ পাশে এসে দেখে জয়া বিছানায় শুয়ে আছে। জয়াকে দুবার ডাক দিতেও যখন বিছানা থেকে উঠছিল না তখন মাথায় হাত দিয়ে দেখে জ্বরে গা পড়ে যাচ্ছে। রাজ কি করবে বুঝতে পারছে না। কিছুক্ষণ জলপট্টি দিয়ে দেখলো জ্বর কমছে না, তাই দেরি না করে রাতেই হসপিটালে নিয়ে যায়। হসপিটালে 2 দিন রাজ জয়ার পাশেই থাকে। 3টা দিন এক মুহূর্তের জন্যও রাজ জয়ার চোখের আড়াল হয়নি। জয়াকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে মেডিসিন দেওয়া সব করেছে। 2 দিন পর হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর রাজ জয়াকে রান্না করতে দেয়নি। এদিকে রাজ রান্না করতে গিয়ে তার হাত পুড়ে ফেলে। এর আগে কোনোদিন তো রান্না করেনি, সেজন্য দুপুরে রাজ যখন জয়াকে খাইয়ে দিতে যায় তখন জয়া খেয়াল করে রাজের ডান হাতে ফুসকা পড়েছে অনেকগুলো। রাজকে জিজ্ঞেস করতেই বলে। ওই একটুখানি হাত পেরে ছিটা লেগেছিল, তুমি কিছু ভেবো না, ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, তুমি তো গোসল করনি, আমি পানি তুলে কাপড় রেখে আসছি, তুমি গোসল করে আসো। ঠিকমতো গোসল না করলে তো শরীর আরো খারাপ লাগবে। জয়া গোসল করে বের হতেই রাজ বিছানায় বসিয়ে জয়ার মাথার চুল আঁচড়ে তেল লাগিয়ে দেয়। জয়ার এসব সহ্য হয় না, কিন্তু সহ্য করা ছাড়া এই মুহূর্তে কোনো উপায় নেই। আর কয়েকটা দিনই তো মাত্র, আর বাকি 2 দিন। জয়া এখন সম্পূর্ণ সুস্থ। এদিকে জয়ার দিনগুলি যেন যাচ্ছে না। আর মাত্র 2টি দিন, তারপরেই সে জারিফকে পেতে যাচ্ছে। কিন্তু এই 2টি দিন জয়ার কাছে 2টি মাসের সমান লাগছে। দেখতে দেখতে 6 দিন চলে যায়। আজকের রাতটা পেরুলেই কাল সকালে অপেক্ষার 7 দিন পূর্ণ হবে। রাজ জয়ার মাথায় হাত বুলাচ্ছে। জয়ার বড্ড রাগ হচ্ছে, তবুও কিছু বলছে না। সে নতুন সকালের নতুন একটি সুন্দর ভোরের আশা করছে, যে ভোরে থাকবে না কোনো খুনির ছায়া। এদিকে রাজ জয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলল। জয়া, সত্যি কি জারিফ আমার চেয়ে তোমাকে বেশি ভালোবাসে? রাজ দেখলো জয়া ঘুমিয়ে গেছে। চাঁদের আলো জানালার কাছে ভেদ করে জয়ার মুখে পড়ছে। এমনিতেও রূপকথার রাজকুমারীর মতো দেখতে জয়া। চাঁদের আলোতে আরো বেশি সুন্দর লাগছে। রাজের মন চাচ্ছে জয়ার কপালে চুলগুলো সরিয়ে তার কপালে চুমু এগিয়ে দিতে, কিন্তু না। এদিকে জয়ার মাঝরাতে কারো কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। জয়া বুঝতে পারে পাশের রুমে কে যেন কাঁদছে। তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে পাশের রুমে ওকে দিতেই দেখে রাজ জায়নামাজে বসে মোনাজাত ধরে কান্না করছে আর কি যেন বলছে। জয়া একটু মনোযোগ দিয়ে শুনতে পেলেও রাজ বলছে। হে আল্লাহ, রাত্রি যতই গভীর হয় ততই তোমার দরজা বান্দার জন্য উন্মুক্ত হয়। তুমি না শেষ রাতে বান্দার ফরিয়াদ শোনার জন্য শেষ আসমানে আসো। ও আল্লাহ, আমি আমার প্রিয়তমা স্ত্রীকে তোমার পথে আনার জন্য চেষ্টা করেছি। হেদায়েত দানের মালিক তুমি।
আমি আমার কর্মের জন্য তোমার কাছে তওবা করছি। ও আমার আল্লাহ, তুমি জয়াকে আমার জন্য কবুল করে নাও। তুমি তো জানো কতটা ভালোবাসি আমি তাকে। তুমি তো সত্যিটা জানো। ও আল্লাহ, জয়াকে আমার করে দাও। জয়ার কাছে রাজের কান্না অসহ্য লাগছে, তাই তাড়াতাড়ি বিছানায় গিয়ে শুয়ে পড়ল। রাত সারা রাত ওভাবেই কাটিয়ে দিল। সকালবেলা ভোরের আলো পড়তেই জয়ার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই তার খুব খুশি লাগে, আজ থেকে সে মুক্ত। কিন্তু কোথাও রাজকে দেখতে পাচ্ছে না। রাজ কি তাকে ডিভোর্স দিবে না? হঠাৎ খেয়াল করলো টেবিলের উপর ডিভোর্স পেপার, তার পাশেই একটা চিরকুট। জয়া দেখলো ডিভোর্স পেপারে রাজ সাইন করে দিয়েছে। সাইনটা দেখেই ঈদের চাঁদ দেখার মতো আনন্দ হচ্ছে। ডিভোর্স লেটারের পাশে চিরকুটটা খুলে পড়তে শুরু করলো। তোমাকে কি বলে সম্বোধন করব সে ভাষা আমার জানা নেই। আজ থেকে তোমার প্রতি আমার কোনো অধিকার রইল না। আজ থেকে তুমি মুক্ত। তুমি তো এটাই চেয়েছিলে। আজকের পর থেকে আর কেউ বেলি ফুলের মালা নিয়ে এসে তোমাকে বলবে না ভালোবাসি, বলবে না তোমাকে নীল শাড়িতে অনেক সুন্দর লাগে। আর কেউ তোমাকে জোর করে খাইয়ে দিবে না। আর কেউ হয়তো তোমার জন্য হাত পুড়ে রান্না করবে না, বলবে না নামাজ পড়তে। যেন খুব করে চেয়েছিলাম জান্নাতে তোমাকে নিয়ে একসাথে থাকতে। জানি তোমার রাত্রে উঠতে কষ্ট হতো, তারপরেও 7টা দিন 5 ওয়াক্ত নামাজ পড়ানোর চেষ্টা করেছি। জানো জয়া, আমি তোমাকে অনেক ভালোবাসতাম। তুমি যতক্ষণ আমার পাশে থাকতে মনে হতো পুরো পৃথিবীটাই আমার পাশে। কিন্তু আমি এই জিনিসটা বুঝতাম না, জোর করে ভালোবাসা হয় না। তুমি তো আমাকে ভালোবাসতে, একটা সময় কলিজা ছাড়া ডাকতেই না। কিন্তু আজ বুঝতে পারলাম তুমি আমাকে ঘৃণা করো, প্রচণ্ড ঘৃণা করো। আমাকে ক্ষমা করে দিও জোর করে তোমাকে বিয়ে করার জন্য। আর হ্যাঁ, আজকের পর থেকে বিরক্তিটা আর কোনো দিন তোমার সামনে আসবে না। ভালো থেকো। আর হ্যাঁ, তুমি না বলেছিলে কবুল 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 3 বার বললেই বিয়ে হয় না? তুমি হয়তো ভুলে গেছো, বিয়ে হয় আল্লাহর পবিত্র কালাম পড়ে। আর পবিত্র কালামের একটা বন্ধন থাকে, এ বন্ধনটাই একদিন তোমাকে খুব করে কাঁদাবে। ভালো থেকো, বিরক্তিটা তোমার জীবনে আসবে না। চিঠি পড়া শেষ হলেই জয়ার চোখের সামনে তার বোনের সুইসাইড করার চেহারাটা ভেসে উঠল। জয়া মনে মনে বলল। যাক, অবশেষে খুনের হাত থেকে বাঁচলাম। জয়া ডিভোর্স লেটারটা নিয়ে সোজা জারিফের বাসায় চলে যায়। জারিফের রুমের কাছে যেতেই শুনতে পাই, আরে কি বলিস, ওই বিয়ে করা মেয়েকে আমি আবার বিয়ে করব? শুনেছি আজ ডিভোর্স নিবে। ভাবছি হোটেলে নিয়ে ব্যবহার করে ছেড়ে দেব। মেয়েটা সুন্দর, তাই একটু বেশি সময় দিতে হচ্ছে। আরে দোস্ত, তুই একলাই খাবি নাকি? আমাদের দিবি না? আরে তোরাও আছিস, আগে আমি যাব তারপর তোরা। আর হোটেল বুক করার টাকা কিন্তু তুই দিবি। জারিফের কথা শুনে জয়ার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। জারিফ তাকে নয়, তার শরীরটাকে ভালোবাসে। জয়া জারিফের সাথে কথা না বলেই তার বাসা থেকে বের হয়ে যায়। বাসা থেকে বের হতেই ফোনটা ক্রিং ক্রিং করে বেজে ওঠে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একটা মেয়ে বলে, আপু, আপনি একটু এমনি সিনে হসপিটালে দেখা করেন। জয়া হসপিটালে গেলে নার্স একটা রোগীর সামনে নিয়ে যায়। বিছানায় শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক থাকা সত্ত্বেও লোকটাকে চিনতে ভুল হয় না জয়ার। এটা আপুর ফ্রেন্ড হাবিব। জয়াকে দেখি হাবিব বলল, আমি আর বাঁচবো না হয়তো, তাই সত্যিটা বলে যেতে চাই। তোমার আপু সুসাইড করেনি, আমি ধর্ষণ করে মেরেছি। কি বলছেন এসব? আপু যে সুইসাইড নোট লিখেছিল, রাজ যদি তাকে ভালো না বাসে তাহলে সে সুইসাইড করবে, আর আপু তাই করেছিল। হ্যাঁ, সুসাইড নোট লিখেছিল, কিন্তু সেটা মিথ্যা ছিল। আমি জানতাম অদিতিয়া রাজকে নিজের থেকে বেশি ভালোবাসতো, তাই আমি ওর সাথে প্ল্যান করে বলি রাজকে সুসাইড হুমকি দিয়ে চিরকুট লিখে সুসাইড করার অভিনয় করবি, তখন দেখবি রাজ সত্যি তোকে ভালোবাসবে। অদিতিয়া স্মরণ মনে রাজি হয়ে যায় আর সুসাইড নোট লিখে ফেলে, আর তখনই অদিতিয়াকে ধর্ষণ করে মেরে ফেলে, যেন রাজ ফেঁসে যায়। কিন্তু তুমি সুসাইড নোট পুলিশের কাছে দাওনি। সেদিন আমার বিচার না হলেও প্রকৃতি আমাকে ছাড়েনি। হসপিটালে এসে মৃত্যুর প্রহর গুনছি। শরীরে মরণব্যাধিত ক্যান্সার বাসা বেঁধেছে। হাবিব আর কথা শেষ করতে পারলো না। কথা বলতে বলতেই সে মারা গেল। এদিকে জয়ার সামনে সত্যিটা দিনের আলোর মতো পরিষ্কার, রাজ ফুলের মতো নিষ্পাপ। এতটা ভালোবাসার পরও রাজকে জয়া চিনতে পারল না। নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগছে। হসপিটালের বেঞ্চে জয়া বসে পড়ল, চোখের পানি টলমল করছে। খুব সুন্দর করে সেজেছিল আজ জারিফের জন্য। কালো পাড়ের নীল শাড়ি, খোপায় বেলি ফুলের মালা, কপালে ছোট্ট করে বিন্দুর মতো কালো টিপ।
সুচয়না চোখ জোড়াতে শুরু করে কাজল দিয়েছিল সে, কিন্তু সে কাজল কালো মনে হয় আর ধরে রাখতে পারবে না। হসপিটালের বেঞ্চে বসে বসে রাজের কথা ভাবছে এমন সময় একটা নার্স বলল, আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? জি ভালো। আপু, কয়েকদিন আগে আপনি আসছিলেন না জ্বর নিয়ে হসপিটালে? হ্যাঁ আপু, কেন, কি হয়েছে? কিছু না আপু। আপু, আপনার হাজবেন্ড আসেনি? না, ওই আজ বাসায়। আপু, একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনি এমন ভালো কাজ করেছেন যার জন্য এমন স্বামী পেয়েছেন। কি বলছো আপু? আপু, আপনি সত্যি অনেক ভাগ্যবতী। হসপিটালে 4 বছরে কত কাপল দেখেছি, কত ক্রিটিক্যাল মুহূর্ত পার করেছি, কিন্তু আপনার স্বামীর মতো কাউকে দেখিনি। সারা রাত আপনার জন্য নামাজ পড়ে কান্না করেছে যেন আপনি সুস্থ হয়ে যান। একটা মানুষ আর একটা মানুষকে এতটা ভালোবাসতে আপনার স্বামীকে না দেখলে বুঝতে পারতাম না। দিনের বেলাতে আপনার মুখে তুলে খাইয়ে দিল। আপু, আমার জন্য দোয়া করবেন। আমার স্বামীটা নেশা করে, তবুও ছেড়ে যেতে পারে না। আল্লাহ যেন আমার স্বামীকে আপনার স্বামীর মতো ভালো বানিয়ে দেয়। জয়া নার্সকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সে ভাবতে পারছে না সে কোথায় যাবে। জয়ার জড়িয়ে ধরা দেখে নার্স হতভম্ব হয়ে যায়। জয়া নার্সকে বিদায় জানিয়ে তাড়াহুড়ো করে বাসায় এসে পড়ে। বাসায় আসতেই শুনতে পাই কে যেন ডাকছে। হে কলিজা, বেলি ফুলে মালা এনেছি, খোপায় জড়াবে না? জয়া দৌড়ে ড্রেসিং টেবিলের সামনে যায়, কিন্তু না, রুমে কেউ নাই। জয়া রাজের দেওয়া ফেলে রাখা চিরকুটটা বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রাজের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। মনে হচ্ছে হৃৎপিণ্ডে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। জয়া তার ফোন থেকে বারবার রাজের নাম্বারে ফোন দেয়। নাম্বারটা বারবার বন্ধ শোনাচ্ছে। বাসায় ফোন করে রাজের মাকে রাজের কথা বললে তারা বলল, রাজ তো বাসায় আসেনি মা। জয়া ফোন কাটতেই ডিভোর্স লেটারটা চোখে পড়ল। ডিভোর্স লেটারটা হাতে নিয়ে বুঝতে পারলো ডিভোর্স লেটারে ফোটায় ফোটায় জলের ছাপ। জয়ার আর বুঝতে বাকি রইল না রাজ ডিভোর্স লেটারে সাইন করতে গিয়ে কান্না করছে। জয়া আর এক মুহূর্ত দেরি না করে ডিভোর্স লেটারটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে এবং বিকেলে টিকিট করে বাসে করে রাজের বাসায় এসে পড়ে। বাসায় এসে রাজের মাকে বলল, মা, রাজ এখনো বাসায় ফিরেনি? না তো মা, আরেকটা কথা তোমাকে যে কিভাবে বলি। মা, কি বলবেন বলেন, আমি কিচ্ছু মনে করব না। মা, রাজ আমার সাথে সব শেয়ার করেছে এবং তোমাকে ডিভোর্স দেওয়ার আগের দিন ফোন করে অনেক কান্না করেছিল। আমি প্রথমে না করেছিলাম, কিন্তু যখন শুনলাম ডিভোর্স তোমার ইচ্ছেতেই হচ্ছে, তখন আর আটকায়নি। তোমাকে নিজের মেয়ের মতোই ভেবেছিলাম। মানছি বিয়ের আগে রাজ একটা সিনক্রেট করেছিল, সেজন্য আমিও ক্ষমা চাচ্ছি। আমাদের ক্ষমা করে দিও মা। আমার ছেলেটা তোমার জীবনটা নষ্ট করে দিয়েছে। দোয়া করি তুমি সুখী হও। তোমাকে চাইলেও আর এ বাড়িতে রাখতে পারবো না। আরেকটা কথা, আমার ছেলেটা তোমাকে বড্ড বেশি ভালোবাসতো। আচ্ছা বাদ দাও মা, তুমি ভালো থেকো। মা, কি বলছেন? আপনি ক্ষমা চাচ্ছেন কেন? মা, আপনারা আমাকে ক্ষমা করে দেন। আমি অনেক বড় ভুল করছি। আপনাদের ছেড়ে আমি কোথাও যাব না। এমন সময় জয়ার বাবা আসলো। জয়া তার বাবাকে দেখে খানিকটা অবাক হয়ে যায়। বাবা, তুমি কেন আসছো? শুনলাম রাজ নাকি তোকে ডিভোর্স দিয়েছে, তাই তোকে নিতে আসলাম। জয়া আর তার বাবাকে কিছু বলতে পারল না। বাসায় আসার পর রাজের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। পরিচিত একজনের কাছে শুনেছে রাজ নাকি আমেরিকা চলে যাবে কিছুদিনের মধ্যে। জয়া ভাবতে পারছে না এই মুখ নিয়ে কিভাবে রাজের সামনে গিয়ে দাঁড়াবে। যতই দিন যাচ্ছে রাজের স্মৃতিগুলো ততই মনে পড়ছে। রাজের খাইয়ে দেওয়া, অফিস শেষ করে বেলি ফুলের মালা নিয়ে আসা, সব কিছু। একদিন হঠাৎ শুনতে পেল রাজের বিয়ে, তাও জয়ারই বান্ধবী জেনিফার সাথে। জয়া বিশ্বাস করতে পারছে না রাজের বিয়ে। কলিজাটা ফেটে যাচ্ছে তার। না, এই বিয়ে যেভাবেই হোক আটকাতে হবে। রাজকে ছাড়া সে বাঁচবে কিভাবে? কোনো মতে রাজের ঠিকানা সংগ্রহ করে রাজের নতুন বাসায় গেল। রাজ ফোনে কার সাথে যেন কথা বলছিল। জয়াকে দেখে ফোন রেখে দিয়ে বলল, আপনি কেন এসেছেন? আমি আমার স্বামীর কাছে এসেছি। তাই বুঝি? কিসের স্বামী আমি? একটু বুঝিয়ে বলবেন। আপনাকে আমি ডিভোর্স দিয়েছি, আপনি তো এটাই চেয়েছিলেন। রাজ, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি সব না জেনে করছি। ক্ষমা? হ্যাঁ, সে তো তোমাকে ডিভোর্স লেটারের সাথেই করে দিয়েছি, কি যাওয়ার। আর কত কষ্ট দিতে চান আপনি আমাকে? সে ফুল সজ্জার রাত থেকে আপনি আমাকে কত অপমান না করেছেন, সব আপনাকে ভালোবাসার কারণে। আমি চাইলে আপনার কাছ থেকে স্বামীর অধিকার আদায় করে নিতে পারতাম, কিন্তু কেন নেইনি জানেন? আপনাকে বড্ড বেশি ভালোবাসতাম, বলতে পারেন নিজের থেকেও বেশি। এই জন্যে আপনি যত্ন সহকারে কষ্ট দিয়েছেন। সারা রাত আমার কাঁদতে হয়েছে। প্লিজ আপনি এখান থেকে চলে যান।
রাজ তুমি মারো কাটো যাই করো তবুও আমাকে তাড়িয়ে দিও না। কতদিনে বুঝতে পেরেছি তুমি আমার কতটা জায়গা জুড়েছিলে। আপনি যাবেন? আপনার মুখটা আমার দেখতে ইচ্ছে করছে না আর। এমন সময় জেনিফা এসেই রাজকে বলল, হাই বেবি, আমি কখন থেকে ওয়েট করছি। বিয়ে কেনাকাটা করতে যাবে না? জানিমান যাব। তবে দিনটা মনে হয় আজ অশুভ যাবে। সকালে কার মুখ দেখতে হলো। আচ্ছা এসব বাদ দাও, চলো শপিং করে একটু পার্কে ঘুরতে যাব। জেনিফা গিয়ে রাজের হাত ধরলো। জয়ার কলিজাটা ফেটে যাচ্ছে, চোখের পানি ধরে রাখতে পারছে না। এদিকে রাজ আর জেনিফা যখন বাসা থেকে বের হবে এমন সময় জয়া বলল, রাজ প্লিজ যেও না, তোমাকে ছাড়া সত্যিই আমি মরে যাব। আর এই জেনিফা, তুই আমার বন্ধু হয়ে আমার কলিজাটাকে আমার কাছ থেকে আলাদা করতে চাচ্ছিস? কেমন বন্ধু তুই? বন্ধু? কিসের বন্ধু? তাছাড়া রাজকে আমি ভালোবাসি, এতে তোর তো কোনো প্রবলেম হওয়ার কথা না। তুই তো রাজকে ডিভোর্স দিয়েছিস, এখন কেন আসছিস আমাদের মাঝে? তোকে যেন নেক্সট টাইম রাজের সামনে না দেখি। জয়া এবার জেনিফার সামনে রাজের দুটো পা ঝাপটে ধরে বলল, রাজ, আমাকে ছেড়ে যেও না। তুমি যা বলবে তাই করব। তোমার বাসার কাছের মেয়ে করেই রেখে দিও, তবু আমাকে তাড়িয়ে দিও না। জয়া এসব কি করছো? পা ছাড়ো প্লিজ। না, পা ছাড়বো না। তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে আমি ততক্ষণ পর্যন্ত তোমার পা ছাড়বো না। জয়া এসব কি হচ্ছে? আমি জেনিফারে কথা দিয়েছি, তাকেই বিয়ে করব। আমার এখন আর কিচ্ছু করার নেই। এছাড়া তুমি ডিভোর্স চেয়েছিলে, তখন যা হয়েছিল তোমার ইচ্ছেতেই হয়েছিল। এখন যা হবে আমার ইচ্ছেতেই হোক। রাজ প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, সত্যি মরে যাব। জয়া প্লিজ পা ছাড়ো। আর একটা কথা, তুমি আর আমাদের মাঝে এসো না। যদি কখনো আমার সামনে এসো তাহলে আমার মরা মুখ দেখবে। কথাটা বলে রাজ চলে গেল। জয়া শুধু রাজের চলে যাওয়ার দিকে তাকিয়েছিল পলক্ষীনভাবে। এদিকে জয়া বাসায় গিয়ে আর ঘুমাতে পারল না। বারবার রাজের মুখটা তার চোখের সামনে ভেসে উঠছে। রাজের সাথে কাটানো বিরক্তিকর সেই স্মৃতিগুলো আজ বড্ড বেশি মিস করছে। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। জয়া রাজকে ছাড়া কিছুই ভাবতে পারছে না। দেখতে দেখতে রাজ আর জেনিফার বিয়ের দিন ঠিক হয়ে যায়। জেনিফার জয়াকে ফোনে খবর দেয়। রাজ আর জেনিফার বিয়ের আগের দিন জয়া সারা রাত কান্না করে। শেষ রাতে আর সহ্য করতে না পেরে অনেকগুলো স্লিপিং পিল খেয়ে নেয় আর রাজের ছবিটা বুকে নিয়ে ঘুমিয়ে যায়। সকালবেলা জয়ার মা দরজা খোলা দেখেই জয়ার রুমে এসে দেখে জয়া ফ্লোরে পড়ে আছে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে জয়াকে ইমার্জেন্সি বিভাগে এডমিট করে জয়ার বাবা রাজকে ফোন করে সবকিছু বলে। রাজকে যখন জয়ার বাবা ফোন করে, রাজ তখন ফ্লাইটের অপেক্ষা করছে। সে স্থির করেছে আমেরিকা চলে যাবে, কিন্তু ফোন পেয়ে সরাসরি হসপিটালে এসে পড়ে। সাথে জেনিফারকেও ফোন দেয়। রাজ হসপিটালে আসতেই জয়ার বাবা রাজকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলে, বাবা, রাজ, আমি জানি আমার মেয়েটা ভুল করেছে, তুমি ওকে ক্ষমা করে দাও। আমার একটা মাত্র মেয়ে, ওকে ছাড়া আমরা বাঁচবো কিভাবে? বাবা চিন্তা করবেন না, আপনি আপনি দেখছি কি করা যায়। এমন সময় নার্স এসে বলল, পেশেন্টের জ্ঞান ফিরেছে, বেডে দেওয়া হয়েছে, আপনারা দেখা করতে পারেন। সবাইকে রেখে রাজ একলাই জয়ার কেবিনে গেল। জয়া রাজের আসার শব্দ পেয়ে উপাস করে শুয়ে পড়ল। রাজ জয়ার পাশে বসে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কেন মরতে গিয়েছিলে? তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচবো? তোমার না জেনিফা আছে, আজ না ওকে বিয়ে করার কথা। আমি পারবো না এসব সহ্য করতে, তাই মৃত্যুকেই বেছে নিয়েছি। আর একবার বাজে কথা বললে সত্যি সত্যি জেনিফারের বিয়ে করে নেব। মানে? মানে কিছুই না, আমি আর জেনিফার প্ল্যান করেছিলাম যেন তুমি বুঝতে পারো ভুলটা। আমি আজ আমেরিকা চলে যেতাম, কিন্তু তোমার পাগলামিতে আর যেতে পারলাম কোথায়। আমাকে ছেড়ে তুমি যদি আবার কোথাও যাও আমি সত্যিই মরে যাব। ছি ছি, কি বলো? তুমি মরে গেলে ফুলসজ্জা করবো কার সাথে? এখনো তো অনেক কিছুই বাকি। যা দুষ্টু, শরম করে না বুঝি আমার? তাই বুঝি। তাইলে জেনিফার কাছে যাই। কথাটি শেষ করার আগেই জয়া রাজকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমাকে এই বুক থেকে মৃত্যু ছাড়া আর কেউ আলাদা করতে পারবে না। উফ, আর পাচ্ছি না, ব্যথা লাগছে তো রাজ। রাজ ঠাস করে চড় বসিয়ে দেয় অধরার গালে। চড়টা এতই জোরে ছিল অধরা ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। রাজ অধরাকে দেওয়ালের সাথে চেপে ধরে আছে। অধরা ছটফট করছে নিজেকে ছাড়ানোর জন্য আর বলছে, প্লিজ ছেড়ে দাও বলছি। কি করছো এসব? তোমার পায়ে পড়ছে, আমার সর্বনাশ করো না, প্লিজ ছাড়ো। কি চাও তুমি আমার কাছে?
আমার সতীত্ব হরণ করো না। অধরা রাজের সাথে পেরে উঠছে না। রাজ জোর করে অধরার শাড়ির আঁচল টেনে হিচড়ে ছিঁড়ে ফেলছে। বাবা, মা, কোথায় তোমরা? বাঁচাও আমাকে, এই কালপিটটা আমার সাথে অসভ্যতামি করছে। অধরা চিৎকারে ড্রয়িং রুম থেকে সবাই অধরার ঘরের দরজায় এসে দাঁড়ায়। অধরা রাজের পায়ে পড়ছে, তবুও রাজ ছাড়ছে না। রাজ যখন বুঝতে পারলো দরজার সামনে সবাই এসে গেছে, তখন রাজ অধরাকে ছেড়ে দিয়ে বলল, তুমি যদি এখন সবাইকে বলো যে আমি তোমার কোনো ক্ষতি করিনি, শুধু তোমার শাড়ির আঁচল আর জামাটা একটু ছিঁড়েছি, তা কেউ বিলিভ করবে না। অধরা বলে মুচকি এসে রাজ ঘরের দরজা খুলে দেয়। দরজা খুলতে অধরাকে অর্ধনগ্ন অবস্থায় দেখে রাজের বাবা ঠাস করে রাজের গালে চড় বসিয়ে দিয়ে বলল। এজন্যই তোকে পড়ালেখা শিখিয়েছি। অধরা দরজা লাগিয়ে কাঁদতে থাকে। রাজ তার স্বপ্নগুলো নষ্ট করে দিল। তার মৃত্যু ছাড়া এখন কোনো রাস্তা নেই। কেন এমন করলো? সদ্য কাজলগুলো অধরা চোখের ভ্রু ছেড়ে গাল ছুঁয়ে যাচ্ছে। নতুন কালো পাড়ের নীল শাড়িটা আর আগের মতো নেই। নীল রঙা কাচের চুড়িগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে অধরার স্বপ্নগুলোর মতো এক নিমিষে। মাথার সিল্কি করা চুলগুলো তার আগের মতো নেই। জীবনটা যেন এক কালবৈশাখী ঝড়ে লন্ড ভন্ড হয়ে গেল। সবাই চুপচাপ বসে আছে, কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। মনে হচ্ছে ঝড় থেমে গেলে যে শান্ত অবস্থা বিরাজ করে, সেরকম সবকিছু স্থবির হয়ে আছে। কেউ ভাবতেও পারেনি ঘুণাক্ষরেও মেয়ে দেখতে এসে রাজ এমনটা করবে। রাজের বাবা আর অধরার বাবা ছোটকাল থেকেই বন্ধু, আর তাই রাজ আর অধরার বিয়ের জন্যই আজ কথা হচ্ছিল। এক পর্যায়ে ছেলে মেয়ে আলাদাভাবে কথা বলার জন্য যখন রুমে পাঠানো হয়, তখনই রাজ বিশ্রী ঘটনাটার জন্ম দেয়। অধরার বাবার মরে যেতে ইচ্ছে করছে। সে এই মুখ দেখাবে কিভাবে সমাজে? রাজের বাবা এসে অধরার বাবাকে বলল, বন্ধু, আমাকে ক্ষমা করে দে। তোর কাছে ক্ষমা চাওয়ার কোনো উপায় তো নেই? বন্ধু, আমি কি করব? আমার মরা ছাড়া কোনো উপায় নেই। এর মুখ সমাজে দেখাবো কি করে? কাল যখন রাস্তা দিয়ে যাব, তখন লোকে বলবে, ওই দেখ, ধরছি তার বাবা যাচ্ছে। এই বলে অধরার বাবা কেঁদে দিল। রাজের বাবা অধরার বাবাকে জড়িয়ে ধরে বলল, বন্ধু, কান্না করিস না। আজ এই মুহূর্তে রাজ আর অধরা আমার বিয়ে হবে। অধরা এই কথা শুনে বলল, কি বলছেন এসব? আমি কি আপনাদের হাতের পুতুল? যা ইচ্ছা তাই করবেন, মন চাইলে খেলবেন না, মন চাইলে ছুঁড়ে ফেলে দিবেন? শোনেন, দরকার হলে গলায় দড়ি দিব, তবুও ওই দুশ্চরিত্রটাকে বিয়ে করব না। বাবা, তুমি না করে দাও ওনাকে, আর বাড়ি থেকে বের হয়ে যেতে বলো। মারে চুপ কর। তুই কি তোর বাবার মরা মুখ দেখতে চাস? মারে, তোর কাছে জীবনে কিছু চাইনি। আজ বাবা হয়ে আমার সম্মান তোর কাছে ভিক্ষা চাইছি। পারবি আমার সম্মান রক্ষা করতে? বিয়েটা তুই করে নে। বাবা, তুমি অমন করে বলো না, আমি বিয়ে করব, আয়োজন করো। এদিকে সন্ধ্যায় রাজ আর অধরার বিয়ে হয়ে যায়। অধরা বাসার ঘরে ঢোকার সময় বিষ খেয়ে নিচ্ছে। সে চায় না রাজ নামক ধর্ষকটার সাথে সংসার করতে। অধরার খুব করে কান্না পাচ্ছে। একটা সময় সে রাজকে খুব ভালোবাসতো, কিন্তু যেদিন তার বোন সুইসাইড করলো, আর সুইসাইড করার পর যখন তার বোনের ডায়েরি পড়ে জানতে পারলো সুইসাইডের কারণটা ছিল রাজ, এখনও সেদিনের কথা মনে হলে রাজকে খুন করতে ইচ্ছে করে, কিন্তু সেদিন কাউকে কিছুই বলতে পারে নাই। আর এখন নিজের বোনের হত্যাকারীকেই বিয়ে করতে হলো। এসব ভাবতে ভাবতে চোখ থেকে টুপটাপ বৃষ্টির মতো জল গড়িয়ে পড়তে লাগলো। বাসর রাত সবার স্বপ্নের হলেও অধরার কাছে বাসর রাতটা জীবনের কাল রাত মনে হচ্ছে। বাসর ঘরটা তার কাছে নরক মনে হচ্ছে। তার সব স্বপ্নগুলো আজ ফ্যাকাশে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ দরজায় কড়া নড়ল। অধরা তাকিয়ে দেখে রাজ রুমের দরজা লাগিয়ে এদিকে আসছে, কিন্তু এখনো বেশ কাজ করছে না কেন? রাজ যদি সত্যি স্বামিত্ব ফলায়, না, ওর মতো একটা দুশ্চরিত্রের সাথে ঘর করা যায় না। এদিকে রাজ অধরার কাছে এসে ঘুমটা সরাতেই জয়া বালিশের নিচ থেকে টান দিয়ে ছুরি বের করে রাজের গলায় ধরলো। এই জয়া, কি করছো? গলা কেটে যাবে তো। বুঝতে পারছেন, এখন যদি নড়াচড়া করেন তাহলে একদম গলায় চালিয়ে দিব। এতদিন জয়ার কোমল স্বভাবটাই দেখেছেন, এখন থেকে ভয়ঙ্কর রূপটাও দেখবেন। শোনেন, যদি আমার সাথে কিছু করতে আসেন না, তাহলে আপনাকে নরকে পাঠিয়ে দিব। আপনি কি ভেবেছেন আপনি বিয়ে করলেই আমাকে পেয়ে যাবেন? না, আমার দেহে প্রাণ থাকতে আপনি আমাকে পাবেন না। যা কি বলছো এসব? আল্লাহ তাআলার পবিত্র কালামকে সাক্ষী রেখে আমরা বিয়ে করেছি, আর বিয়ে একটি পবিত্র বন্ধন, যে বন্ধন শত্রুকেও ভালোবাসতে শেখায়। আর তুমি তো আমাকে ভালোবাসতে। ভালোবাসা? ভালোবাসা আপনার মুখে শোভা পায় না। কি করেছিল আমার বোন আপনাকে? জানেন আপু আপনাকে কতখানি ভালোবাসতো? আর আপনি আমাকে আর আপুকে দুজনকেই নিয়ে নোংরা খেলায় মেতেছিলেন। আমি আপনাকে ঘৃণা করি মিস্টার রাজ। আপনি আর চাই করেন কাউকে ভালোবাসতে পারেন না।
জয়া প্লিজ বিশ্বাস করো, অদিতি আমাকে ভালোবাসতো, কিন্তু আমি তোমাকে ভালোবাসতাম। তুমি ভুল বুঝবে কারণে তোমাকে ওর কথা কিচ্ছু বলিনি, কিন্তু সে যে এমন কাজ করবে না বুঝতে পারিনি। বাহ, ভালো তো। তাই বলে আমার আপুটাকে সুইসাইড করতে বাধ্য করলেন? প্লিজ, আজ আমাদের বাসরাত, আজকে আপাতত আমার কথা বিশ্বাস করো তুমি। এটা চলো, আজ দুজনের জীবনে একটা মর্যাদাপূর্ণ রাত, এজন্য দুরাকাত নফল নামাজ পড়ে নি। আপনাকে আমি এই জীবনের স্বামী হিসেবে মানতে পারবো না। আর আপনার মন চাই আপনি নামাজ পড়ে নেন। আর শোনেন, আপনি যদি স্বামীর অধিকার নিতে আসেন তাহলে নিজেকে শেষ করে দিব। জয়া মনে মনে ভাবছে। বিষ এখনো কাজ করছে না কেন? তিন্নি কি বিষ দিল তাহলে? কাল বাসায় যেয়ে নেই, তারপর দেখব নকল বিষ দেওয়ার পরিণাম। রাজ জয়াকে আর কিছু বলল না। জয়ার পাশ থেকে বালিশ নেওয়ার সময় বলল, জানো জয়া, আমি তোমাকেই ভালোবাসি। আমি জানি আমি তোমার কাছে ঘৃণার পাত্র ছাড়া আর কেউ নয়। তোমাকে এভাবে বিয়ে করা ছাড়া আমার কোনো পথ খোলা ছিল না। যদি পারো দিনের ঘটনার জন্য ক্ষমা করে দিও। আর একটা অনুরোধ, স্বামী হিসেবে নয়, শত্রু হিসেবে নিও। আমাদের জন্য যেন আমাদের পরিবারের কেউ কষ্ট না পায়, তারা যেন বুঝতে না পারে কোনো কিছু। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, তুমি যেটা বিষ ভেবে খেয়েছো সেটা বিষ ছিল না, আমি বিষের বোতল পাল্টে দিয়েছিলাম। আপনাকে তো আপনার জন্য কি আমি মরতেও পারবো না? না, পারবে না, কারণ আমার জীবনটাই যে তুমি। আমার প্রতিটা শ্বাস প্রশ্বাস জুড়ে শুধু তুমিই রয়েছো। জয়া কিছু বলছে না। আজকে রাতটা নিয়ে তার কত স্বপ্ন ছিল, আর প্রতিটা স্বপ্ন রাজকে ঘিরেই ছিল। কিন্তু রাজ তার ভালোবাসার সাথে বেইমানি করেছে। যে বোন মায়ের মতো আগলে রাখত, সে বোনকে হারিয়েছে রাজ নামক নরপশুর জন্য। আর যাই হোক, এমন মানুষের সাথে সংসার করা যায় না। এদিকে পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে দেখে জয়া রুমে নেই। রাজ তাড়াহুড়ো করে বিছানা গুছিয়ে নেয়। কিছুক্ষণ পর রাজের ভাবি আসে। কি গো দেবর সাহেব, বিড়াল কেমন মারলে? ভাবি তুমিও না? হ্যাঁ, তলে তলে এত কিছু আমি বললেই দোষ। বিয়ে করার জন্য এত কিছু করলে, আর বিড়াল মারার কথা শুনি মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতেও জানো না। যাও, ফ্রেশ হয়ে খেতে আসো। রাজ শাওয়ার নেওয়ার জন্য বাথরুমে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। রাজ ভেতরে ঢুকতেই শক খায়। জয়া শাওয়ার নিয়ে শরীরে টাওয়াল পেঁচাচ্ছে। জয়া রাজকে দেখে চিৎকার দিয়ে ওঠে। জয়া খেয়াল করেনি সে তার টাওয়াল গায়ের সাথে ঠিকভাবে জড়াতে পারেনি। তার আগেই রাজ ভেতরে এসে যায়। জয়া আবার যখন চিৎকার দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে জয়ার টাওয়াল খুলে যায়। রাজ জয়াকে জড়িয়ে ধরে মুখটা চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, ওগো, টাইলটা তো জড়াতেই পারো না, কিন্তু বাথরুমের দরজাটা তো লাগাতে পারো। এটা তোমার বাসা না, এখানে ভাই আছে, বাবা আছে, যদি অন্য কেউ এসে যেত। জয়া নিজেকে রাজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করছে। রাজ এক হাতে বাথরুমের দরজাটা লাগিয়ে দেয়। বাহির থেকে রাজের ভাবি বাথরুমের দরজা নক করে বলে, জয়া, চিৎকার দিলি কেন? ভেতরে কি হয়েছে? জয়া নিজেকে রাজের কাছ থেকে ছাড়িয়ে নিজের দিকে তাকিয়ে দেখে টাওয়াল নিচে পড়ে আছে, শরীরে কোনো কাপড় নেই। জয়া নিজের হাতে তার চোখ দুটি ধরে ফেলে। রাজ ফ্লোর থেকে টাওয়ালটা তুলে জয়ার শরীরে পেঁচিয়ে দিয়ে বাথরুম থেকে বের হতেই, কি গো দেবরজি, রাতে মন ভরেনি এখন বাথরুমে সব চলছে? এই জন্যই তো বলি, ভেতরে চিৎকার শুনি একজনের, বাহির হয় আর একজন। বাড়িতে ভূত প্রেত হয়ে ভয় করলো নাকি? ভাবি তুমিও না বেশি বলছো কিন্তু। হ হ, যত দোষ নন্দ ঘোষ। এমন সময় জয়া বাথরুম থেকে বেরোতেই ভাবি বলল, কি গো, একদিনের মধ্যে এত ভালোবাসা? বাথরুমে একা আসা যায় না, এটাই ভালোবাসা। জয়া কিছু বলছে না। লজ্জায় তার মুখটা গোধূলি লগ্নে সূর্য যে রূপ ধারণ করে সে রূপ ধারণ করেছে। রাজ পলক্ষীর নয়নে তাকিয়ে আছে। রাতের জয়া আর এখনকার জয়ার মাঝে আকাশ পাতাল ব্যবধান। জয়া ভাবিকে কিছু না বলে রুমে চলে গেল। রাজ কিছুক্ষণ পর রুমে গিয়ে দেখে জয়া শাড়ি না লুঙ্গি পরে আছে। রাজ হাসবে না কাঁদবে কিছু বুঝতে পারছে না। জয়া বারবার শাড়ির কুচি দেওয়ার চেষ্টা করতেই পারছে না। রাজ দূরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। জয়া খেয়াল করেনি রাজ রুমে আসছে। এখন রীতিমতো জয়ার রাগ হচ্ছে। শাড়িটাও সে পরতে পারে না, এভাবে নিচে কিভাবে যাবে? হঠাৎ জয়া খেয়াল করলো কে যেন তার শাড়ির কুচি দিচ্ছে। কিছু মুছে ওঠার আগেই রাজ শাড়ি কুচি করে গুছে দেয়। তখন হাতটা অনিচ্ছে সত্ত্বেও জয়ার স্পর্শকাতর জায়গায় লাগে। জয়ার শরীরটা কেমন যেন শিউরে ওঠে। মনে হয় সারা শরীরে বিদ্যুৎ বয়ে যাচ্ছে। জয়া রাজের গালে চড় বসিয়ে দেয়। রাজ অবাক হয়ে জয়ার দিকে তাকিয়ে থাকে। কি এভাবে তাকিয়ে কি দেখছিস? তোর কি করে সাহস হয় রুমে না বলে প্রবেশ করার, তার উপর আমাকে শাড়ি পরাতে গিয়ে ওনার হাত দেওয়ার? তোর কি মনে হয়
তোর এসবে আমার মন গলে যাবে? মনে রাখিস, আমি পৃথিবীতে যদি কাউকে ঘৃণা করি তাহলে সেটা তুই। জয়া, তুমি যতই অবহেলা করো না কেন, আমি তোমাকে ভালোবাসবই। তোমার মন ঠিকই জয় করে নিব। একটা খুনি আমার মন জয় করে নিবে, যার কারণে আমার মতো মেয়ে বড় বোন আত্মহত্যা করেছে? কি দোষ করেছিল আমার বোন? কি দোষ করেছিলাম আমি? ভালোই তো বাসতাম তোমাকে, নিজের সবটা দিয়ে ভালোবেসেছি। তার প্রতিদান স্বরূপ নিজের কলিজার টুকরো বোনকে হারিয়েছি। আমি তোকে ঘৃণা করি, তোর মুখটাও দেখতে ইচ্ছা হয় না আমার। রাজ আর জয়ার তর্কাতর্কির সময় রাজের ভাবি রুমে এসে পড়ে। কি গো, তোমরা এভাবে থাকবে? নিচে খেতে আসো, এ রোমান্স করার অনেক সময় পাবে। সকালে নাস্তা করে রাজ জরুরি কাজে অফিসে চলে যায়। অফিস থেকে আসার সময় জ্যামে যখন আটকে পড়ে, হঠাৎ খেয়াল করে দেখতে পায় একটা 9-10 বছরের মেয়ে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ির কাজ নামিয়ে দিতেই মেয়েটা বলল, স্যার, একদম তাজা বেলের ফুলের মালা ম্যাডামের জন্য নিয়ে যান, ম্যাডাম অনেক খুশি হবে। রাজ মেয়েটার কাছ থেকে একটা ফুলের মালা নিয়ে 1000 টাকার একটা নোট পাঠিয়ে দিল। স্যার, সারাদিন 500 টাকার ফুলও বিক্রি করতে পারি না, এত টাকা কিভাবে ভাঙতে দিব? তোমাকে 1000 টাকাই দিয়েছি, রেখে দাও। আর দোয়া করো তোমার ম্যাডাম যেন খুশি হয়। রাজ ফুলের মালাটা ড্রেসিং টেবিলের উপরে রাখতেই দেখতে পেল জয়া ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। জয়া, তুমি এটা করতে পারলে? আমার কথা একবারও তোমার মনে পড়লো না? জয়া জারিফের কথা শুনে ফুপিয়ে কান্না করে দিল। কি হলো, কাঁদছো কেন? যারে বিশ্বাস করো, আমি ইচ্ছা করে বিয়েটা করিনি। রাজ আমাকে দেখতে গিয়ে অসভ্যতামি করেছে। তুমি যেইভাবেই হোক আমাকে নিয়ে যাও, আমি এই নরকে থাকতে পারবো না। জয়া, তুমি চিন্তা করো না, আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। আগামী মাসে আমি দেশে আসি, আর তুমি পারলে রাজকে ডিভোর্স দিয়ে দাও, পরে কোনো ঝামেলা হবে না। ওকে মাই সুইট হার্ট, তুমি চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি পারি রাজকে ডিভোর্স দিয়ে দিব। আর একটা কথা, আমি তোমার আমানত খেয়ানত করিনি, রাজকে আমি স্বামীর অধিকার দেইনি, আর কোনোদিন দিবও না। জয়া ফোন কেটে দিয়ে পিছনে তাকাতেই দেখে রাজ দাঁড়িয়ে আছে। জয়া রাজকে কিছু না বলে রুমে চলে গেল। জয়া ড্রেসিং টেবিলের সামনে বসে যখন চুল আঁচড়াচ্ছে, এমন সময় রাজ বলল, জয়া, তোমার খোপাতে বেলি ফুলের মালাটা খুব সুন্দর লাগবে, একটু পরবে মালাটা? জয়া মালাটা হাতে নিয়ে বলল, তাই বুঝি? খুব সুন্দর লাগবে, তাই না? আচ্ছা, তুই কি করে ভাবলি তোর দেওয়া ফুল আমি খোপায় চড়াবো? কথাটা বলে মালাটা পা দিয়ে পিষে ফেললো। রাজ কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। রাত্রিবেলা রাজ ফ্লোরে শুয়ে আছে। জয়া রাজকে শুনিয়ে শুনিয়ে জারিফের সাথে কথা বলছে। কথার বলার এক পর্যায়ে জারিফ বলল, বেবি, একটা পাপ্পি দাও না। ইস, আমার শরম করে, তুমি পাপ্পি দাও। জয়ার প্রতিটা কথা যেন রাজের বুকে তীরের মতো এসে বিচ্ছে। জ্যৈষ্ঠের আকাশটা যেন আষাঢ়ে দখল করে নিয়েছে। এই বুঝি মুষলধারে বৃষ্টি নামবে। জয়ার কথাগুলো রাজ সহ্য করতে পারছে না, তাই জয়াকে বলল, আমার বাড়িতে অন্য পুরুষের সাথে কথা বলা চলবে না। আর মনে রেখো, তুমি আমার স্ত্রী। তুমি মানো বা না মানো, সেটা তোমার বিষয়। কিসের স্ত্রী? জোর করে বিয়ে করলে স্ত্রী হওয়া যায়? 3 বার কবুল বললেই কি শরীর ভোগ করো? লাইসেন্স পাওয়া যায়? শোন, আমি ডিভোর্স চাই। তুই যদি সত্যি আমাকে ভালোবাসিস, সে ভালোবাসার কসম তুই আমাকে ডিভোর্স দিবি। জয়া, এসব কি বলছো তুমি? ডিভোর্স? হ্যাঁ, ডিভোর্স। সামনের মাসে জারিফ আসবে, জারিফ এসেই আমাকে বিয়ে করবে। রাজ কি বলবে তার ভাষা খুঁজে পাচ্ছে না। যে জয়া তাকে কলিজা ছাড়া ডাকতো না, সে তার কাছে ডিভোর্স চাচ্ছে। সময় মানুষকে কতভাবেই না পরিবর্তন করে দেয়। এদিকে দেখতে দেখতে প্রায় মাস চলে যায়। এখন রাজ আর জয়া নতুন অফিসের জন্য ঢাকায় থাকে। দুজন একসাথে থাকলেও এতদিনে রাজ জয়াকে একটা দিনের জন্যও কাছে পায়নি। প্রতিদিনের জন্য রাজ অফিস থেকে আসার সময় কিছু না কিছু জয়ার জন্য ঠিকই নিয়ে আসবে। জয়া এ নিয়ে রাজকে নানাভাবে অপমান করবে, কিন্তু রাজের কোনো অভিযোগ নেই জয়ার প্রতি, কারণ রাজ জয়াকে ভালোবাসে। প্রতিদিনের মতো আজও রাজ অফিসে চলে যায়। রাজ অফিসে চলে যাওয়ার সাথে সাথে জয়ার নাম্বারে একটা মেসেজ আসে। দরজাটা খোলো তো। জয়া দরজা খুলতেই চমকে গেল। জারিফ, তুমি? কেমন দিলাম সারপ্রাইজ? আমি বিশ্বাসই করতে পারছি না আমার জারিফ দেশে এসেছে। দুজনের চোখে আনন্দ অশ্রু। জয়া আর জারিফের এই প্রথম সামনাসামনি দেখা হলো। জারিফ জয়ার কাছে রাজের বিষয়ে সবকিছু শুনে বলল, তুমি চিন্তা করো না, আমরা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। তুমি শুধু রাজের থেকে ডিভোর্সটা নাও, আর আজ আমি আসি। জারিফ চলে যাওয়ার কিছুক্ষণ পর রাজ বাসায় প্রবেশ করেই বুঝতে পারছে জয়া আজ ভীষণ খুশি। কিন্তু কেন? রাত্রে জয়া জারিফের সাথে বিয়ে নিয়ে কথা বলছে। তখন রাজ বুঝতে পারলো জারিফ দেশে এসেছে। জারিফের আসার কথা শুনে রাজের বুক
বুকের ভেতরটা কেমন যেন করছে, মনে হচ্ছে প্রিয় বস্তুটা হারিয়ে ফেলতে যাচ্ছে। এদিকে জয়া জারিফের সাথে কথা শেষ করেই রাজকে বলল, রাজ, কালকেই আমি ডিভোর্স চাই। সরি, আমি কি তোমাকে ডিভোর্স দিতে পারবো না, তবে একটা শর্তে ডিভোর্স দিতে পারি। কি সত্য বলো? আগামী 7 দিন তুমি আমার স্ত্রীর মতো হয়ে থাকবে, যা বলবো তাই করবে। ভয় পেও না, স্বামীর অধিকার চাইবো না, আর কোনোদিন তোমার সামনে মুখ নিয়ে দাঁড়াবো না। আর হ্যাঁ, আজ অফিস থেকে আসার সময় ডিভোর্স লেটার নিয়ে এসেছি, 7 দিন পর সই করে দেব। এখন বলো, তুমি শর্তে রাজি কিনা? আচ্ছা, আমি তোমার সত্ত্বের আছি। তাহলে কাল সকাল থেকে 7 দিন শুরু। আচ্ছা, তবে আবারও বলে দিচ্ছি, স্বামীর অধিকার তুমি কখনো পাবে না আমার থেকে। রাজ মুচকি হেসে বলল। চিন্তা করো না, ওসব কিছু করবো না, এখন ঘুমিয়ে যাও। ফজরের আজানের সময় রাজ জয়াকে ডেকে দিতেই জয়া বলল, আমি নামাজ পড়বো না, আমাকে ঘুমাতে দাও। কেন শুধু শুধু বিরক্ত করো? জয়া, ভুলে যেও না, এই 7 দিন আমার কথা মতো চলবে। যাও, অজু করে আসো। রাজ জয়াকে উজু করতে পাঠিয়ে দিয়ে নিজেও উজু করে নামাজ পড়ে নিল। সকালে জয়া যখন রান্না করছে তখন রাজ জয়ার সাথে থেকে হেল্প করে। অনিচ্ছা সত্ত্বেও জয়া এসব সহ্য করে যায় আর মনে মনে ভাবে। 7 দিনই তো। এদিকে প্রতিদিনের মতো রাজ আজকে অফিস থেকে আসার সময় বিলি ফুলের মালা নিয়ে এসে নিজ হাতে জয়ার খপায় পরিয়ে দেয়। জয়া না করতে পারে না। রাতে জয়া আর রাজ ডিনার করতে বসেছে। রাজ খেয়াল করলো জয়া খাচ্ছে না। এই, তুমি খাচ্ছ না কেন? হাত কেটে গেছে দুপুরে ফল কাটতে গিয়ে। ও আচ্ছা, তাই বুঝি। আচ্ছা, হ্যাঁ করো। না, আমি খেতে পারবো, আপনার খাইয়ে দিতে হবে না। এই 7 দিন কোনো কৈফিয়ত শুনতে চাই না, হ্যাঁ করো। জয়া রাজের দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে আর খাবার খাচ্ছে। 3 দিন খুব ভালো কাটলো। তৃতীয় দিন রাজ অফিসে এমন সময় বৃষ্টি নামলো। জয়া ছোটবেলা থেকে বৃষ্টি পাগল। বৃষ্টি শুরু হলেই জয়া ছাদে গিয়ে ভিজতে লাগে। প্রায় ঘন্টাখানেক ভেজার পর রুমে এসে কাপড় চেঞ্জ করতে কাঁপুনি দিয়ে জ্বর এসে যায়। রাজ পাশে এসেই দেখে জয়া বিছানায় শুয়ে আছে। জয়াকে দুবার ডাক দিতেও যখন বিছানা থেকে উঠছিল না তখন মাথায় হাত দিয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। রাজ কি করবে বুঝতে পারছে না। কিছুক্ষণ জলপট্টি দিয়ে দেখলো জ্বর কমছে না, তাই দেরি না করে রাতেই হসপিটালে নিয়ে যায়। হসপিটালে 2 দিন রাজ জয়ার পাশেই থাকে। 3টা দিন এক মুহূর্তের জন্যও রাজ জয়ার চোখের আড়াল হয়নি। জয়াকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে মেডিসিন দেওয়া সব করেছে। 2 দিন পর হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর রাজ জয়াকে রান্না করতে দেয়নি। এদিকে রাজ রান্না করতে গিয়ে তার হাত পুড়ে ফেলে। এর আগে কোনোদিন তো রান্না করেনি, সেজন্য দুপুরে রাজ যখন জয়াকে খাইয়ে দিতে যায় তখন জয়া খেয়াল করে রাজের ডান হাতে ফুসকা পড়েছে অনেকগুলো। রাজকে জিজ্ঞেস করতেই বলে, ওই একটুখানি হাত তেলে ছিটা লেগেছিল, তুই কিছু ভেবো না, ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, তুমি একটু গোসল করনি? আমি পানি তুলে কাপড় রেখে আসছি, তুমি গোসল করে আসো। ঠিকমতো গোসল না করলে তো শরীর আরো খারাপ লাগবে। জয়া গোসল করে বের হতেই রাজ বিছানায় বসিয়ে জয়ার মাথার চুল আঁচড়ে তেল লাগিয়ে দেয়। জয়ার এসব সহ্য হয় না, কিন্তু সহ্য করা ছাড়া এই মুহূর্তে কোনো উপায় নেই। আর কয়েকটা দিনই তো মাত্র, আর বাকি 2 দিন। জয়া এখন সম্পূর্ণ সুস্থ। এদিকে জয়ার দিনগুলি যেন যাচ্ছে না। আর মাত্র 2টি দিন, তারপরেই সে জারিফকে পেতে যাচ্ছে। কিন্তু এই 2টি দিন জয়ার কাছে 2টি মাসের সমান লাগছে। দেখতে দেখতে 6 দিন চলে যায়। আজকের রাতটা পেরুলেই কাল সকালে অপেক্ষার 7 দিন পূর্ণ হবে। রাজ জয়ার মাথায় হাত বুলাচ্ছে। জয়ার বড্ড রাগ হচ্ছে, তবুও কিছু বলছে না। সে নতুন সকালের নতুন একটি সুন্দর ভোরের আশা করছে, যে ভোরে থাকবে না কোনো খুনির ছায়া। এদিকে রাজ জয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, জয়া, সত্যিই কি জারিফ আমার চেয়ে তোমাকে বেশি ভালোবাসে? রাজ দেখলো জয়া ঘুমিয়ে গেছে। চাঁদের আলো জানালার কাছে ভেদ করে জয়ার মুখে পড়ছে। এমনিতেও রূপকথার রাজকুমারীর মতো দেখতে জয়া। চাঁদের আলোতে আরো বেশি সুন্দর লাগছে। রাজের মন চাচ্ছে জয়ার কপালে চুলগুলো সরিয়ে তার কপালে চুমু এগিয়ে দিতে, কিন্তু না। এদিকে জয়ার মাঝরাতে কারো কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। জয়া বুঝতে পারে পাশের রুমে কে যেন কাঁদছে। তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে পাশের রুমে ওকে দিতেই দেখে রাজ জায়নামাজে বসে মোনাজাত ধরে কান্না করছে আর কি যেন বলছে। জয়া একটু মনোযোগ দিয়ে শুনতে পেল রাজ বলছে, হে আল্লাহ, রাত্রি যতই গভীর হয় ততই তোমার দরজা বান্দার জন্য উন্মুক্ত হয়। তুমি না শেষ রাতে বান্দার ফরিয়াদ শোনার জন্য শেষ আসমানে আসো? ও আল্লাহ, আমি আমার প্রিয়তমা স্ত্রীকে তোমার পথে আনার জন্য চেষ্টা করেছি। হেদায়েত দানের মালিক তুমি। আমি আমার কর্মের জন্য তোমার কাছে তওবা করছি। ও আমার আল্লাহ, তুমি জয়াকে আমার জন্য কবুল করে নাও। তুমি তো জানো কতটা ভালোবাসি আমি তাকে। তুমি তো সত্যিটা জানো। ও আল্লাহ, জয়াকে আমার করে দাও। জয়ার কাছে রাজের কান্না অসহ্য লাগছে, তাই তাড়াতাড়ি বিছানায় গিয়ে শুয়ে পড়ল।
রাত সারা রাত ওভাবেই কাটিয়ে দিল। সকালবেলা ভোরের আলো পড়তেই জয়ার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই তার খুব খুশি লাগে, আজ থেকে সে মুক্ত। কিন্তু কোথাও রাজকে দেখতে পাচ্ছে না। রাজ কি তাকে ডিভোর্স দিবে না? হঠাৎ খেয়াল করলো টেবিলের উপর ডিভোর্স পেপার, তার পাশেই একটা চিরকুট। জয়া দেখলো ডিভোর্স পেপারে রাজ সাইন করে দিয়েছে। সাইনটা দেখেই ঈদের চাঁদ দেখার মতো আনন্দ হচ্ছে। ডিভোর্স লেটারের পাশে চিরকুটটা খুলে পড়তে শুরু করলো। তোমাকে কি বলে সম্বোধন করব সে ভাষা আমার জানা নেই। আজ থেকে তোমার প্রতি আমার কোনো অধিকার রইল না। আজ থেকে তুমি মুক্ত। তুমি তো এটাই চেয়েছিলে। আজকের পর থেকে আর কেউ বেলি ফুলের মালা নিয়ে এসে তোমাকে বলবে না ভালোবাসি, বলবে না তোমাকে নীল শাড়িটা অনেক সুন্দর লাগে, আর কেউ তোমাকে জোর করে খাইয়ে দিবে না, আর কেউ হয়তো তোমার জন্য হাত পুড়ে রান্না করবে না, বলবে না নামাজ পড়তে। যেন খুব করে চেয়েছিলাম জান্নাতে তোমাকে নিয়ে একসাথে থাকতে। জানি তোমার রাত্রে উঠতে কষ্ট হতো, তারপরেও 7টা দিন 5 ওয়াক্ত নামাজ পড়ানোর চেষ্টা করেছি। জানো জয়া, আমি তোমাকে অনেক ভালোবাসতাম। তুমি যতক্ষণ আমার পাশে থাকতে মনে হতো পুরো পৃথিবীটাই আমার পাশে। কিন্তু আমি এই জিনিসটা বুঝতাম না জোর করে ভালোবাসা হয় না। তুমি তো আমাকে ভালোবাসতে, একটা সময় কলিজা ছাড়া ডাকতেই না। কিন্তু আজ বুঝতে পারলাম তুমি আমাকে ঘৃণা করো, প্রচণ্ড ঘৃণা করো। আমাকে ক্ষমা করে দিও জোর করে তোমাকে বিয়ে করার জন্য। আর হ্যাঁ, আজকের পর থেকে বিরক্তিটা আর কোনো দিন তোমার সামনে আসবে না। ভালো থেকো। আর হ্যাঁ, তুমি না বলেছিলে কবুল 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 3বার বললেই বিয়ে হয় না? তুমি হয়তো ভুলে গেছো, বিয়ে হয় আল্লাহর পবিত্র কালাম পড়ে। আর পবিত্র কালামের একটা বন্ধন থাকে, এই বন্ধনটাই একদিন তোমাকে খুব করে কাঁদাবে। ভালো থেকো, বিরক্তিটা তোমার জীবনে আসবে না। চিঠি পড়া শেষ হলেই জয়ার চোখের সামনে তার বোনের সুসাইড করার চেহারাটা ভেসে উঠল। জয়া মনে মনে বলল। যাক, অবশেষে খুনের হাত থেকে বাঁচলাম। জয়া ডিভোর্স লেটারটা নিয়ে সোজা জারিফের বাসায় চলে যায়। জারিফের রুমের কাছে যেতেই শুনতে পাই, আরে কি বলিস, ওই বিয়ে করা মেয়েকে আমি আবার বিয়ে করব? শুনেছি আজ ডিভোর্স নেবে। ভাবছি হোটেলে নিয়ে ব্যবহার করে ছেড়ে দেব। মেয়েটা সুন্দর, তাই একটু বেশি সময় দিতে হচ্ছে। আরে দোস্ত, তুই একলাই খাবি নাকি? আমাদের দিবি না? আরে তোরাও আছিস, আগে আমি যাব তারপর তোরা, আর হোটেল বুক করার টাকা কিন্তু তুই দিবি। জারিফের কথা শুনে জয়ার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। জারিফ তাকে নয়, তার শরীরটাকে ভালোবাসে। জয়া জারিফের সাথে কথা না বলেই তার বাসা থেকে বের হয়ে যায়। বাসা থেকে বের হতেই ফোনটা ক্রিং ক্রিং করে বেজে ওঠে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একটা মেয়ে বলে, আপু, আপনি একটু এমনিসি হসপিটালে দেখা করেন। জয়া হসপিটালে গেলে নার্স একটা রোগীর সামনে নিয়ে যায়। বিছানায় শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক থাকা সত্ত্বেও লোকটাকে চিনতে ভুল হয় না জয়ার। এটা আপুর ফ্রেন্ড হাবিব। জয়াকে দেখি হাবিব বলল, আমি আর বাঁচবো না হয়তো, তাই সত্যিটা বলে যেতে চাই। তোমার আপু সুসাইড করেনি, আমি ধর্ষণ করে মেরেছি। কি বলছেন এসব? আপু যে সুইসাইড নোট লিখেছিল, রাত যদি তাকে ভালো না বাসে তাহলে সে সুইসাইড করবে, আর আপু তাই করেছিল। হ্যাঁ, সুসাইড নোট লিখেছিল, কিন্তু সেটা মিথ্যা ছিল। আমি জানতাম অদিতিয়া রাজকে নিজের থেকে বেশি ভালোবাসতো, তাই আমি ওর সাথে প্ল্যান করে বলি রাজকে সুসাইড হুমকি দিয়ে চিরকুট লিখে সুসাইড করার অভিনয় করবি, তখন দেখবি রাজ সত্যি তোকে ভালোবাসবে। অদিতিয়া স্মরণ মনে রাজি হয়ে যায় আর সুসাইড নোট লিখে ফেলে, আর তখনই অদিতিয়াকে ধর্ষণ করে মেরে ফেলে, যেন রাজ ফেঁসে যায়। কিন্তু তুমি সুসাইড নোট পুলিশের কাছে দাওনি। সেদিন আমার বিচার না হলেও প্রকৃতি আমাকে ছাড়েনি। হসপিটালে এসে মৃত্যুর প্রহর গুনছি। শরীরে মরণব্যাধি তো ক্যান্সার বাসা বেঁধেছে। হাবিব আর কথা শেষ করতে পারলো না। কথা বলতে বলতেই সে মারা গেল। এদিকে জয়ার সামনে সত্যিটা দিনের আলোর মতো পরিষ্কার, রাজ ফুলের মতো নিষ্পাপ। এতটা ভালোবাসার পরও রাজকে জয়া চিনতে পারল না। নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগছে। হসপিটালের বেঞ্চে জয়া বসে পড়ল, চোখের পানি টলমল করছে। খুব সুন্দর করে সেজেছিল আজ জারিফের জন্য। কালো পাড়ের নীল শাড়ি, কোপায় বেলি ফুলের মালা, কপালে ছোট্ট করে বিন্দুর মতো কালো টিপ। সুচয়না চোখ জুড়াতে শুরু করে কাজল দিয়েছিল সে, কিন্তু সে কাজল কালো মনে হয় আর ধরে রাখতে পারবে না। হসপিটালের বেঞ্চে বসে বসে রাজের কথা ভাবছে, এমন সময় একটা নার্স বলল, আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? জি ভালো। আপু, কয়েকদিন আগে আপনি আসছিলেন না জ্বর নিয়ে হসপিটালে? হ্যাঁ আপু, কেন, কি হয়েছে? কিছু না আপু। আপু, আপনার হাজবেন্ড আসেনি? না,
ওই আজ বাসায়। আপু একটা কথা বলি। হ্যাঁ বলো। আপি, আপনি এমন ভালো কাজ করেছেন যার জন্য এমন স্বামী পেয়েছেন। কি বলছো আপু? আপু, আপনি সত্যি অনেক ভাগ্যবতী। হসপিটালে 4 বছরে কত কাপল দেখেছি, কত ক্রিটিক্যাল মুহূর্ত পার করেছি, কিন্তু আপনার স্বামীর মতো কাউকে দেখিনি। সারা রাত আপনার জন্য নামাজ পড়ে কান্না করেছে যেন আপনি সুস্থ হয়ে যান। একটা মানুষ আর একটা মানুষকে এতটা ভালোবাসতে আপনার স্বামীকে না দেখলে বুঝতে পারতাম না। দিনের বেলাতে আপনার মুখে তুলে খাইয়ে দিল। আপু, আমার জন্য দোয়া করবেন। আমার স্বামীটা নেশা করে, তবুও ছেড়ে যেতে পারি না। আল্লাহ যেন আমার স্বামীকে আপনার স্বামীর মতো ভালো বানিয়ে দেয়। জয়া নার্সকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সে ভাবতে পারছে না সে কোথায় যাবে। জয়ার জড়িয়ে ধরা দেখে নার্স হতভম্ব হয়ে যায়। জয়া নার্সকে বিদায় জানিয়ে তাড়াহুড়ো করে বাসায় এসে পড়ে। বাসায় আসতেই শুনতে পাই কে যেন ডাকছে। হে কলিজা, বেলি ফুলের মালা এনেছি, খোপায় জড়াবে না? জয়ার দৌড়ে ড্রেসিং টেবিলের সামনে যায়, কিন্তু না, রুমে কেউ নাই। জয়ার রাজের দেওয়া ফেলে রাখা চিরকুটটা বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রাজের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। মনে হচ্ছে হৃৎপিণ্ডে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। জয়া তার ফোন থেকে বারবার রাজের নাম্বারে ফোন দেয়। নাম্বারটা বারবার বন্ধ শোনাচ্ছে। পাশেই ফোন করে রাজের মাকে রাজের কথা বললে তারা বলল, রাজ তো বাসায় আসেনি মা। জয়া ফোন কাটতেই ডিভোর্স লেটারটা চোখে পড়ল। ডিভোর্স লেটারটা হাতে নিয়ে বুঝতে পারলো ডিভোর্স লেটারে ফোটায় ফোটায় জলের ছাপ। জয়ার আর বুঝতে বাকি রইল না রাজ ডিভোর্স লেটারে সাইন করতে গিয়ে কান্না করছে। জয়া আর এক মুহূর্ত দেরি না করে ডিভোর্স লেটারটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে এবং বিকেলে টিকিট করে বাসে করে রাজের বাসে এসে পড়ে। বাসে এসে রাজের মাকে বলল, মা, রাজ এখনো বাসায় ফিরেনি? না তো মা, আরেকটা কথা তোমাকে যে কিভাবে বলি। মা কি বলবেন বলেন, আমি কিচ্ছু মনে করব না। মা, রাজ আমার সাথে সব শেয়ার করেছে এবং তোমাকে ডিভোর্স দেওয়ার আগের দিন ফোন করে অনেক কান্না করেছিল। আমি প্রথমে না করেছিলাম, কিন্তু যখন শুনলাম ডিভোর্স তোমার ইচ্ছেতেই হচ্ছে তখন আর আটকায়নি। তোমাকে নিজের মেয়ের মতোই ভেবেছিলাম। মানছি বিয়ের আগে রাজ একটা সিনক্রেট করেছিল, সেজন্য আমিও ক্ষমা চাচ্ছি। আমাদের ক্ষমা করে দিও মা। আমার ছেলেটা তোমার জীবনটা নষ্ট করে দিয়েছে। দোয়া করি তুমি সুখী হও। তোমাকে চাইলেও আর এ বাড়িতে রাখতে পারবো না। আরেকটা কথা, আমার ছেলেটা তোমাকে বড্ড বেশি ভালোবাসতো। আচ্ছা বাদ দাও মা, তুমি ভালো থেকো। মা কি বলছেন? আপনি ক্ষমা চাচ্ছেন কেন? মা, আপনারা আমাকে ক্ষমা করে দেন। আমি অনেক বড় ভুল করছি। আপনাদের ছেড়ে আমি কোথাও যাব না। এমন সময় জয়ার বাবা আসলো। জয়া তার বাবাকে দেখে খানিকটা অবাক হয়ে যায়। বাবা, তুমি কেন আসছো? শুনলাম রাজ নাকি তোকে ডিভোর্স দিয়েছে, তাই তোকে নিতে আসলাম। জয়া আর তার বাবাকে কিছু বলতে পারল না। বাসায় আসার পর রাজের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। পরিচিত একজনের কাছে শুনেছে রাজ নাকি আমেরিকা চলে যাবে কিছুদিনের মধ্যে। জয়া ভাবতে পারছে না এই মুখ নিয়ে কিভাবে রাজের সামনে গিয়ে দাঁড়াবে। যতই দিন যাচ্ছে রাজের স্মৃতিগুলো ততই মনে পড়ছে। রাজের খাইয়ে দেওয়া, অফিস শেষ করে বেলি ফুলের মালা নিয়ে আসা, সবকিছু। একদিন হঠাৎ শুনতে পেল রাজের বিয়ে, তাও জয়ারই বান্ধবী জেনিফার সাথে। জয়া বিশ্বাস করতে পারছে না রাজের বিয়ে। কলিজাটা ফেটে যাচ্ছে তার। না, এই বিয়ে যেভাবেই হোক আটকাতে হবে। রাজকে ছাড়া সে বাঁচবে কিভাবে? কোনো মতে রাজের ঠিকানা সংগ্রহ করে রাজের নতুন বাসায় গেল। রাজ ফোনে কার সাথে যেন কথা বলছিল। জয়াকে দেখে ফোন রেখে দিয়ে বলল, আপনি কেন এসেছেন? আমি আমার স্বামীর কাছে এসেছি। তাই বুঝি? কিসের স্বামী আমি? একটু বুঝিয়ে বলবেন? আপনাকে আমি ডিভোর্স দিয়েছি, আপনি তো এটাই চেয়েছিলেন। রাজ, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি সব না জেনে করছি। ক্ষমা? হ্যাঁ, সে তো তোমাকে ডিভোর্স লেটারের সাথেই করে দিয়েছি। কি যাওয়ার? আর কত কষ্ট দিতে চান আপনি আমাকে? সে ফুল সজ্জার রাত থেকে আপনি আমাকে কত অপমান না করেছেন, সব আপনাকে ভালোবাসার কারণে। আমি চাইলে আপনার কাছ থেকে স্বামীর অধিকার আদায় করে নিতে পারতাম, কিন্তু কেন নেইনি জানেন? আপনাকে বড্ড বেশি ভালোবাসতাম, বলতে পারেন নিজের থেকেও বেশি। এই জন্যই আপনি যত্ন সহকারে কষ্ট দিয়েছেন। সারা রাত আমার কাঁদতে হয়েছে। প্লিজ আপনি এখান থেকে চলে যান। রাজ, তুমি মারো কাটো যাই করো, তবুও আমাকে তাড়িয়ে দিও না। কতদিনে বুঝতে পেরেছি তুমি আমার কতটা জায়গা জুড়ে ছিলে। আপনি যাবেন? আপনার মুখটা আমার দেখতে ইচ্ছে করছে না আর। এমন সময় জেনিফা এসেই রাজকে বলল, হাই বেবি, আমি কখন থেকে ওয়েট করছি। বিয়ের কেনাকাটা করতে যাবে না? জানিমান যাব, তবে দিনটা মনে হয় আজ অশুভ যাবে। সকালে কার মুখ দেখতে হলো? আচ্ছা এসব বাদ দাও,
চলো শপিং করে একটু পার্কে ঘুরতে যাব। জেনিফা গিয়ে রাজের হাত ধরলো। জয়ার কলিজাটা ফেটে যাচ্ছে, চোখের পানি ধরে রাখতে পারছে না। এদিকে রাজ আর জেনিফা যখন বাসা থেকে বের হবে এমন সময় জয়া বলল, রাজ প্লিজ যেও না, তোমাকে ছাড়া সত্যিই আমি মরে যাব। আর এই জেনিফা, তুই আমার বন্ধু হয়ে আমার কলিজাটাকে আমার কাছ থেকে আলাদা করতে চাচ্ছিস? কেমন বন্ধু তুই? বন্ধু? কিসের বন্ধু? তাছাড়া রাজকে আমি ভালোবাসি, এতে তোর তো কোনো প্রবলেম হওয়ার কথা না। তুই তো রাজকে ডিভোর্স দিয়েছিস, এখন কেন আসছিস আমাদের মাঝে? তোকে যেন নেক্সট টাইম রাজের সামনে না দেখি। জয়া এবার জেনিফার সামনে রাজের দুটো পা ঝাপটে ধরে বলল, রাজ, আমাকে ছেড়ে যেও না। তুমি যা বলবে তাই করব। তোমার বাসার কাছের মেয়ে করেই রেখে দিও, তবু আমাকে তাড়িয়ে দিও না। জয়া, এসব কি করছো? পা ছাড়ো প্লিজ। না, পা ছাড়বো না। তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে আমি ততক্ষণ পর্যন্ত তোমার পা ছাড়বো না। জয়া, এসব কি হচ্ছে? আমি জেনিফারে কথা দিয়েছি, তাকেই বিয়ে করব। আমার এখন আর কিচ্ছু করার নেই। এছাড়া তুমি ডিভোর্স চেয়েছিলে, তখন যা হয়েছিল তোমার ইচ্ছেতেই হয়েছিল। এখন যা হবে আমার ইচ্ছেতেই হোক। রাজ, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, সত্যি মরে যাব। জয়া প্লিজ, পা ছাড়ো। আর একটা কথা, তুমি আর আমাদের মাঝে এসো না। যদি কখনো আমার সামনে এসো তাহলে আমার মরা মুখ দেখবে। কথাটা বলে রাজ চলে গেল। জয়া শুধু রাজের চলে যাওয়ার দিকে তাকিয়েছিল পলক্ষীনভাবে। এদিকে জয়া বাসায় গিয়ে আর ঘুমাতে পারল না। বারবার রাজের মুখটা তার চোখের সামনে ভেসে উঠছে। রাজের সাথে কাটানো বিরক্তিকর সেই স্মৃতিগুলো আজ বড্ড বেশি মিস করছে। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। জয়া রাজকে ছাড়া কিছুই ভাবতে পারছে না। দেখতে দেখতে রাজ আর জেনিফার বিয়ের দিন ঠিক হয়ে যায়। জেনিফার জয়াকে ফোনে খবর দেয়। রাজ আর জেনিফার বিয়ের আগের দিন জয়া সারা রাত কান্না করে। শেষ রাতে আর সহ্য করতে না পেরে অনেকগুলো স্লিপিং পিল খেয়ে নেয় আর রাজের ছবিটা বুকে নিয়ে ঘুমিয়ে যায়। সকালবেলা জয়ার মা দরজা খোলা দেখেই জয়ার রুমে এসে দেখে জয়া ফ্লোরে পড়ে আছে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে জয়াকে ইমার্জেন্সি বিভাগে এডমিট করে জয়ার বাবা রাজকে ফোন করে সবকিছু বলে। রাজকে যখন জয়ার বাবা ফোন করে, রাজ তখন ফ্লাইটের অপেক্ষা করছে। সে স্থির করেছে আমেরিকা চলে যাবে, কিন্তু ফোন পেয়ে সরাসরি হসপিটালে এসে পড়ে। সাথে জেনিফারকেও ফোন দেয়। রাজ হসপিটালে আসতেই জয়ার বাবা রাজকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলে, বাবা, রাজ, আমি জানি আমার মেয়েটা ভুল করেছে, তুমি ওকে ক্ষমা করে দাও। আমার একটা মাত্র মেয়ে, ওকে ছাড়াও আমরা বাঁচবো কিভাবে? বাবা, চিন্তা করবেন না। আপনি আপনি দেখছে কি করা যায়। এমন সময় নার্স এসে বলল, পেশেন্টের জ্ঞান ফিরিয়েছে, বেডে দেওয়া হয়েছে, আপনারা দেখা করতে পারেন। সবাইকে রেখে রাজ একলাই জয়ার কেবিনে গেল। জয়া রাজের আসার শব্দ পেয়ে ওপাশ ঘুরে শুয়ে পড়ল। রাজ জয়ার পাশে বসে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কেন মরতে গিয়েছিলে? তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচবো? তোমার না জেনিফা আছে, আজ না ওকে বিয়ে করার কথা। আমি পারবো না এসব সহ্য করতে, তাই মৃত্যুকেই বেছে নিয়েছি। আর একবার বাজে কথা বললে সত্যি সত্যি জেনিফারে বিয়ে করে নেব। মানে? মানে কিছুই না। আমি আর জেনিফার প্ল্যান করেছিলাম, যেন তুমি বুঝতে পারো ভুলটা। আমি আজ আমেরিকা চলে যেতাম, কিন্তু তোমার পাগলামিতে আর যেতে পারলাম কোথায়। আমাকে ছেড়ে তুমি যদি আবার কোথাও যাও আমি সত্যিই মরে যাব। ছি ছি, কি বলো? তুমি মরে গেলে ফুলসজ্জা করবো কার সাথে? এখনো তো অনেক কিছুই বাকি। যা দুষ্টু, শরম করে না বুঝি আমার? তাই বুঝি? তাইলে জেনিফার কাছে যাই। কথাটি শেষ করার আগেই জয়া রাজকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমাকে এই বুক থেকে মৃত্যু ছাড়া আর কেউ আলাদা করতে পারবে না।